নমস্কার, কলকাতা টিভিতে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভোটের ক্যারাভান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কেন্দ্র থেকে কেন্দ্রে। সেখানকার যে নির্বাচনের উত্তাপ, সেই নির্বাচনের উত্তাপ সরাসরি আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দেওয়ার জন্য। এবং আজকে আমরা এসে পৌঁছেছি বীরভূমের সাঁইথিয়া কেন্দ্রে। বীরভূমের সাঁইথিয়া কেন্দ্র, সাঁইথিয়ার পাশেই ময়ূরাক্ষী। সেই সাঁইথিয়ার মানুষ তারা কি ভাবছেন, কোন ইস্যুগুলো সেখানে ফ্যাক্টর হতে চলেছে, এবং সার্বিক যে ইস্যুগুলো, যে রাজ্য রাজনীতির যে ইস্যু, জাতীয় রাজনীতির যে ইস্যু, সেগুলোই বা কতটা প্রভাব ফেলতে চলেছে এই সাঁইথিয়ায়, সেটা সম্পর্কে আমরা একটু সরাসরি একদম সরেজমিনে বোঝার চেষ্টা করছি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা। আমার ঠিক ডান পাশেই রয়েছেন এই সাঁইথিয়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবু চুনারি। আমার বাঁদিকে রয়েছেন রথিন সেন কংগ্রেসের পক্ষ থেকে। রথিন বাবু একই সঙ্গে বোলপুরের কংগ্রেস প্রার্থীও। এবং একদম বাঁদিকে রয়েছেন শান্তনু রায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং রয়েছেন এখানের সাধারণ মানুষ, বিভিন্ন দলের সমর্থকরা, তারা এসেছেন, তাদের বক্তব্য আমরা শুনবো। তারা কি ভাবছেন, তারা কোন নেতাকে কি প্রশ্ন করতে চান সেটাও জানার চেষ্টা করব। আমার সহকর্মী মনা আমার সঙ্গে রয়েছেন, মনা যাবেন তাদের কাছে। আমি এক এক করে প্রথমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি শুরু করি দেবু চুনারিকে দিয়েই, যে দেবুবাবু 2011 সালেও যে কেন্দ্রটায় আপনারা জয় পেয়েছিলেন, ওই প্রবল পরিবর্তনের ঝড়ের মধ্যেও, সেখানে যদি আমরা এই মুহূর্তে দেখি যে 2021-এ মাত্র 10,369 ভোট আপনারা পেয়েছিলেন, এবং সেই বছরও কিন্তু জোট ছিল কংগ্রেসের সঙ্গে। এবার আপনাদের একলা লড়াই। এই যে প্রত্যেকটা নির্বাচনে আপনাদের ভূমিক্ষয় সাঁইথিয়ায়, এটা কেন? এটা পশ্চিমবঙ্গের নতুন কিছু কথা নয়। যবে থেকে তৃণমূল কংগ্রেস এই সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে একটার পর একটা, আমরা 11 সালের পর আমরা দেখলাম যে পঞ্চায়েত নির্বাচন, তারপরে লোকসভা নির্বাচন, আবার বিধানসভা নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে যেভাবে প্রহসন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই প্রহসনে বিজেপি তাদের ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিল। যদি প্রহসনই হয়ে থাকে, ঠিকই বীরভূমের নির্বাচন আমরা বারবার শিরোনামে আসতে দেখি, সেখানে নানা রকমের প্রশ্ন, নানা রকমের অভিযোগ উঠতে দেখি। কিন্তু পয়েন্ট হচ্ছে যে বিজেপির 2011 সালে, আমি যদি খুব ভুল না করি, তাদের ভোট পার্সেন্টেজ 5% কাছাকাছি কোথাও ছিল। আমি যদি ভুল করি তাহলে বিশ্বজিৎ বাবু আমাকে শুধরে দেবেন। সেখান থেকে বিজেপি তারা তাদের ভোট পার্সেন্টেজ এত গুণ বাড়িয়ে নিতে পারলো। ঠিকই বলেছেন। বিষয়টা হচ্ছে গিয়ে, যখন আমাদের 2011 সালে পর, যখন 2016 সালে যখন নির্বাচন হয়, তখন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে তখন বিজেপির অবস্থাটা অত ভালো অবস্থায় ছিল না। পরবর্তী সময় এবং কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে রাজ্যে এবং কেন্দ্রে দুজনের আঁতাতে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে, তার জন্য একটা জায়গা বিজেপি পেয়ে গেছে। আমি আসবো, আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে আসি। বিশ্বজিৎ বাবু, যদি আমরা দেখি যে মোটামুটি ভাবে এই সাঁইথিয়া কেন্দ্র, সেখানে আপনারা এখনো পর্যন্ত জয়লাভ করতে পারেননি। 2011-র পর 2016-তেও তৃণমূল কংগ্রেস প্রার্থী নীলাবতী সাহা জিতেছেন, 2021-এও নীলাবতী সাহা জিতেছেন, 2016, 2021, এবং এবারও নীলাবতী সাহা, তিনি হচ্ছেন 2026-এও নীলাবতী সাহায় প্রার্থী। কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি যে 2019-এ আপনাদের যে ভোট, সেই ভোট একদম তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোটের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল, 1000-এরও কম ছিল ব্যবধান। কিন্তু তার পরবর্তীকালে যখন 2021-এর নির্বাচন দেখি, তখন সেখানে আমরা দেখি যে সেটা অনেকটাই কভার করে ফেলে তৃণমূল কংগ্রেস এবং তাদের জয় এনশিওর করে। এবং 2024 সালে যদি আমরা দেখি যে সেখানে তার যে লিড অনুযায়ী, এই সাঁইথিয়া কেন্দ্রের লিড যদি দেখি, সেটা 35,237 ভোটে। 2000 আমাদের বিজেপির ভোট, 2019-এ আমাদের লিড ছিল, 2021-এ মেরুকরণের ভোট হয়, এখানে পোলারাইজেশনের ভোট হয়। পোলারাইজেশনের ভোট ক্ষেত্রে আমাদের পাশে মুসলিম ভোটাররা বিজেপির হয়ে আসেনি, তার জন্য আমাদের ভোট এখান থেকে আমরা ব্যবধানে গেছি। এবং 2024-এ আমাদের একটা সমস্যা ছিল, তৃণমূল নানান রকমভাবে পরিকল্পনা করে আমাদের যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ার জন্য আমাদের ক্যান্ডিডেট পরিবর্তন হয় 2024।
দেবাশিস ধরের পরিবর্তে আমাদের একটা নতুন প্রার্থী হয়, স্বাভাবিক বিষয়। মানুষের মনোবল ওই টাইমে একটু দুর্বল হয়েছে, তার জন্য এই ব্যবধানটা হয়েছে। না, কিন্তু আমার এখানে একটা 26 প্রশ্ন আছে। আমাদের আপনি নিশ্চিত। বললেন যে মেরুকরণের ভোটের কারণে, আমি যদি বলি যে মেরুকরণ ও নো মেরুকরণ, আপনারা মুসলিম ভোটের ভরসায় কবে ভোট লড়েছেন? এমনকি গতকালও যে সংকল্পপত্র প্রকাশ হয়েছে, অমিত শাহ যে সংকল্পপত্র প্রকাশ হয়েছেন, সেখানেও মাইনরিটিসদের জন্য তো সেভাবে কিছু নেই। রাদার আপনাদের অবস্থানটাই তো হচ্ছে যে আপনারা আপনাদের এই এতগুলো কেন্দ্রে আপনারা কোনো মুসলিম প্রার্থীও দেননি। না, ঠিক কাজে আছে। আপনাকে তো মেরুকরণটা ধরে নিয়েই, অর্থাৎ মুসলিম ভোট মেরুকরণের আপনারা পাবেন না ধরে নিয়েই আপনাকে অঙ্কটা সঙ্গে করতে আরেকটা হবে। শব্দ আছে এনআরসি, যে এনআরসি জুজুটা দেখানো হয়েছিল, সেই জুজু থেকে এখান থেকে ভোটটা ভাগে, যেখানে অনেক হিন্দু ভোটও বিজেপির ভোটে পড়েনি। কারণ হচ্ছে এই সাঁইথিয়া বিধানসভার একটা বড় পার্সেন্টেজ ওপার বাংলার ভোটারও আছে। এনআরসির জুজু দেখিয়ে এখানে তৃণমূল মানে নিজের ভোট ব্যাংকে পরিবর্তন করতে সক্ষম হয়েছিল। আমি আসবো, আমি একটুখানি আসি কংগ্রেস প্রার্থীর কাছে। কংগ্রেস উনি বোলপুরের প্রার্থী, কংগ্রেস প্রতিনিধির কাছে। রথীন বাবু, যদি এবার আপনাদের কি প্রসপেক্ট এই সাঁইথিয়ায় একটু বলেন প্লিজ, কি প্রত্যাশা নিয়ে আপনারা ভোটে লড়তে যাচ্ছেন? দেখুন, আমরা তো কোনো আঞ্চলিকতায় বিশ্বাস করি না এবং আমরা কোনো আঞ্চলিক দলও নই। আমাদের সমস্তটাই সার্বিকভাবে সারা দেশ এবং রাজ্যের উন্নয়নের ক্ষেত্র প্রস্তুতের জন্যে আমরা জনগণের দরবারে যাই। যেহেতু মানে বাংলায় আপনারা ক্ষমতায় আসতেই চান না, না? বাংলায় ক্ষমতায় তাই কেন আপনারা আসবো না? ক্ষমতায় আসেন না? আপনি যে কোশ্চেনটা করেছেন সেটাতেই আসছি। যেহেতু আপনাদের কেন্দ্রীভূত এখন প্রোগ্রাম সাঁইথিয়ার ওপর, সাঁইথিয়া সামগ্রিক ডেভেলপমেন্ট, সাঁইথিয়ার সামগ্রিক উন্নয়ন, যে উন্নয়নটা বিগত কংগ্রেস মিউনিসিপ্যালিটির আমলে আমাদের প্রয়াত কংগ্রেসের সভাপতি নিহার দত্ত তিনি করে গিয়েছিলেন, তারপর থেকে সাঁইথিয়ায় শুধু স্বজন পোষণ হয়েছে। সাঁইথিয়ায় উন্নয়ন বলতে কি হয়েছে? একটা মাত্র সাঁইথিয়ায় আমাদের উত্তর দক্ষিণে অপরিকল্পিত একটা শহর, সেই শহরের একটা মাত্র ব্রিজ, সেই ব্রিজটাকে ভেঙে দেওয়া হয়েছে রেলের। সেই ব্রিজ নতুন করে তৈরি শুরু হওয়ার পর কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? এর দায়িত্ব বোথ সাইডের। তারা কি করছে প্রশাসনের থেকে? একজন সেন্ট্রালে রয়েছে যাদের হাতে রেল দপ্তর রয়েছে, একজন রাজ্যে রয়েছে, তাদেরই বা তৎপরতা কোথায়? ফলে সাঁইথিয়ার মানুষকে ভুগতে হচ্ছে। সাঁইথিয়ায় কমিউনিকেশন বলুন, সমস্ত ক্ষেত্রে একটা সময় সারা রাজ্যে সাঁইথিয়া বিজনেসের ক্ষেত্রে 1 নম্বর কান্ট্রি আমাদের শহর ছিল। না, আমার প্রশ্ন হচ্ছে সিম্পল। সিপিআইএম কে সমর্থন দিয়ে আপনারা টোটাল ভোট পেয়েছিলেন 10,369। এবার কি পাবেন? আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের প্রজেক্ট নিয়ে, আমাদের ইস্তাহার মানে নিয়ে সে তো যাচ্ছি। যাচ্ছেন, কত কি এক্সপেক্ট করছেন? আমরা এক্সপেক্ট করছি আমরা এখানে জিতবো। জেতার জন্য মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদেরকে যদি সার্বিকভাবে, মানুষ যদি দেশে আইনের শাসন সুশাসন চান, মানুষ যদি চান যে এখানে শিক্ষার ক্ষেত্রগুলো উন্নত হোক, যোগ্যতার ভিত্তিতে চাকরি পাক, এবং সমস্ত রকমের স্ক্যান্ডাল এবং দুর্নীতি যা হয়েছে সেগুলোকে ছিন্ন করে সেগুলোকে উৎখাত করতে গেলে প্রশাসনকে হাঁটাতে হবে এবং কংগ্রেসের ছাতার তলায় মানুষকে আসতে হবে। মানুষের কাছে আমাদের এটা। আমি আসবো, আমি শান্তনু বাবুর কাছে আসি সবশেষে। শান্তনু বাবু, আপনারা শাসন ক্ষমতায় রয়েছেন। শান্তনু বাবু, এই বীরভূমে আগেও যেটা বললাম যে প্রত্যেক ইলেকশনে এই বীরভূমের দিকে আলাদা করে নজর থাকতো এবং ডেফিনেটলি সৌজন্যে অনুব্রত মণ্ডল। মাঝে ময়ূরাক্ষী দিয়ে অনেক জল বয়ে গেছে, অজয় দিয়ে অনেক জল বয়ে গেছে। প্রায় 2.5 বছর জেলবন্দি থাকার পর অনুব্রত মণ্ডল তিনি ফিরেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কয়েকদিন আগের ডেভেলপমেন্ট, তিনি স্টার ক্যাম্পেনার লিস্টেও জায়গা পেয়েছেন। প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা বারবার যে অভিযোগ করে থাকেন যে সেই সময়, আমিও 2016, 2021, 2019, 2024, 2018 পঞ্চায়েত, প্রত্যেকটা নির্বাচনে আমাদের এই বীরভূমে আলাদা করে আসতে হয়েছে। তার মধ্যে 2024টা একটু ডিফারেন্ট ছিল, কারণ 2024-এ অনুব্রত মণ্ডল তিনি অ্যাক্টিভ ছিলেন না, তিনি তিহারে ছিলেন। প্রশ্ন হচ্ছে যে আপনারা আপনাদের উন্নয়নের জন্য কতটা উন্নয়নের উপর ভরসা রেখে এই নির্বাচনটা লড়ছেন, নাকি যেভাবে আগে উন্নয়ন দাঁড়িয়ে থাকার উপর ভরসা রাখতেন, আপনারাই বলতেন, অনুব্রত মণ্ডলী বলতেন, এবারও সেরকমই? প্রথমেই আমি কলকাতা টিভিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এরকম একটা মফস্বল শহরে এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার অত্যন্ত প্রিয় সঞ্চালক
মৌপিয়া নন্দী মহাশয়াকে, এবং আজকে 3 রাজনৈতিক দলের যারা আমার প্রতিনিধি আছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন সংগঠিত করেছেন, সেই উন্নয়নকে সামনে রেখেই আমরা কিন্তু মানুষের দরজায় এসে দাঁড়িয়ে আছি 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্য সেই নিয়ে। উন্নয়নকে তাহলে কেন 2018 হোক, 2019 হোক বা 2021 হোক রাস্তায় দাঁড়িয়ে থাকতে হতো? এটা সংবাদ মাধ্যমের ভুল ব্যাখ্যা। উন্নয়ন দাঁড়িয়ে আছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সাঁইথিয়া শহরের বুকে যে ফায়ার স্টেশন তৈরি হচ্ছে সেই উন্নয়ন দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দাঁড়িয়ে আছে মানে সাঁইথিয়া গ্রামীণ হসপিটালটা, যেটা স্টেট জেনারেল হসপিটাল হয়ে আছে, সেটা দাঁড়িয়ে আছে। না, মমতা স্লোগান না। আমি কোন রাজনৈতিক দল কোন স্লোগান দেবে না, ধৈর্য ধরে শুনবে, এটা আমি শুরুতেই বলেছি, শুরুতেই রিকোয়েস্ট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানে আপনি যে রাস্তাটা দিয়ে সাঁইথিয়া এই সভা কেন্দ্রে এসে পৌঁছেছেন, সেই বাতাসা চরম চরম। দেখুন, এক একটা রাজনৈতিক দলের রাজনৈতিক নেতার এক একটা মোটিভ থাকে। গুড় বাতাসা চরাম চরাম, অনুব্রত বাবু নিজে ঢাকও বাজান না, তাই চরাম চরাম আওয়াজও করেন না। আর গুড় বাতাসাটা এই তীব্র গরমে মানুষজন ভোট দিতে আসবে, তাদেরকে একটু গুড় বাতাসা জল যদি দিয়ে থাকা হয়, সেখানে তৃণমূল কর্মীরা তো আপনি কি সেকেন্ড, আপনি বাংলা বোঝেন? সামনে বসে আছেন কালো শার্ট পরে, বাংলা বোঝেন? বাংলায় 2বার বলেছি কোন দল কোন স্লোগান দেবে না, কোন স্লোগান না, হাত না না না, কোন স্লোগান না, কোন স্লোগান না, না কোন স্লোগান, কোন স্লোগান না, 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 কোন না ভাই, এখানে আমি সকলের কাছে অনুরোধ করব, এত সুন্দর স্লোগান না, কোন স্লোগান না। শান্তনু বাবু, আপনার সাপোর্টারদের সামলানোর দায়িত্ব আপনার, বিশ্বজিৎ বাবু, দেবু বাবু, রথিন বাবু, আপনাদের সাপোর্টার। আমি শুধু আমাদের সাপোর্টার নয়, আমি স্লোগান না, কোন স্লোগান না। সকল দর্শকদেরকে, সাপোর্টারদেরকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা এসছেন তাদের কাছে করজোড়ে আবেদন জানাবো, আপনারা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে চলতে দিন। থ্যাংক ইউ। এবং হ্যাঁ, যে কথাটা বলছিলাম, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের কথা চিন্তা করে মুসলিমরা আমাকে ভোট দিল না, হিন্দুরা আমাকে ভোট দিল না, এই কথাটা চিন্তা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নের কথা চিন্তা করেন। আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা এমন বাতাবরণ তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একদল বলছে হিন্দু বিপদের মধ্যে আছে, একদল বলছে মুসলিম বিপদের মধ্যে আছে। আমি এটুকু শুধু বলতে চাই, হিন্দুরা বিপদে নেই, মুসলিমরা বিপদে নেই, আজকে মানবতা বিপদে আছে। আমরা রাজনৈতিক দলের কর্মীদেরকে সেই সচেতন জায়গায় আসা উচিত। আমি আসবো, কারণ যে সময় দাঁড়িয়ে আমরা এই আলোচনা করছি, একদিকে যেমন এসআইআর নিয়ে আমরা দেখছি তোলপাড় চলছে, 27 লক্ষ অ্যাডজুডিকেশনের পর যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে, 27 লক্ষ মানুষের নাম বাদ, এবং যার মধ্যে একটা বড় অংশ হিন্দু পপুলেশন। রোহিঙ্গা অনুপ্রবেশকারী কত বাদ পড়েছে এখনো পর্যন্ত সেই তথ্য পাওয়া যায়নি, কিন্তু আশপাশে এমন মানুষদের দেখা যাচ্ছে যারা এখানকার বাসিন্দা, যারা দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ করছেন, তাদের নাম নেই, বৈধ ভোটারদের নাম নেই। এরই মধ্যে গতকাল সংকল্পপত্র প্রকাশ করেছেন অমিত শাহ কলকাতা শহরে এসে। সেই সংকল্প পত্রকে কাউন্টার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুর চড়িয়েছেন। এরই মধ্যে হুমায়ুন কবিরের একটি স্টিং ভিডিও, যে ভিডিওর সত্যতা কলকাতা টিভি যাচাই করেনি যদিও, কিন্তু সেটা নিয়ে তোলপাড় হচ্ছে। হুমায়ুন কবিরের পার্টি থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এআইএমআইএম অর্থাৎ ওয়াইসির দল। সব মিলিয়ে অনেকগুলো ফ্যাক্টর। এই প্রসঙ্গে আসবো, ছোট্ট একটা ব্রেক আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভ্যান সাঁইথিয়া থেকে সরাসরি।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান সাঁইথিয়া থেকে সরাসরি। আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। বিশ্বজিৎ বাবু, এই গোটা নির্বাচনী প্রক্রিয়ায় সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এসআইআর, এবং প্রথমে 58 লক্ষ নাম বাদ গেছে এবং পরে আরো প্রায় 7 লক্ষের কাছাকাছি, এবং এই যে অ্যাডজুডিকেশন প্রসেসের পর যে সাপ্লিমেন্টারি লিস্ট 27 লক্ষ নাম বাদ, এবং যার মধ্যে একটা বড় অংশ হিন্দু। এখনো পর্যন্ত আমরা জানি না যে কতজন রোহিঙ্গা, কতজন অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করে, যদিও গতকালও অমিত শাহ তিনি এই ডিটেকশন, ডিলিশন এবং ডিপোর্টেশনের কথা বলেছেন, কিন্তু যখন তাকে এই প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যেটা নির্বাচন কমিশন বলবে। নির্বাচন কমিশন বলছে যে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলবে। পয়েন্ট হচ্ছে এই এতগুলো মানুষকে বাদ দিয়ে, যাদের মধ্যে একটা বড় অংশ বৈধ ভোটার, তাদের বাদ দিয়ে ভোটটা হচ্ছে, সেই ভোটের বৈধতা কতটা? দেখুন, প্রথমেই বলি, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। যারা এবার তো তারা হিন্দু ভোট শরণার্থী করবেন না। আছে, আমি বলি যারা হিন্দু শরণার্থী আছে তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে উঠবে। এবার সিএ যে প্রক্রিয়া আছে, আমরাও এখানে অনেকজনের অ্যাপ্লিকেশন করিয়েছি, সাধারণ মানুষও অ্যাপ্লিকেশন করেছে অনেকজন পোর্টালের মাধ্যমে। তারপরে যাদের সার্টিফিকেট পেয়েছে তারা আবার নতুন করে ভোটে নাম তুলছে, আর আগামী দিনও আরো যারা আছে তারা সিএ অ্যাপ্লিকেশন করে তাদের নাম কেন? আপনি উঠবে। একটা কথা বলুন যে সিএ অ্যাপ্লিকেশন আমি ধরেও নিলাম যে যারা ওপার বাংলা থেকে এসেছেন একটা নির্দিষ্ট সময় ইত্যাদি, যারা আজন্ম এইখানেই লালিত হয়েছেন, এখানেই জন্মেছেন, তাদের পরিবার, তাদের বাবা মা, এরকম অনেকের নাম বাদ গেছে। প্রসঙ্গটা এটাই যে তাদের ভোটেই সরকার নির্বাচিত হচ্ছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, তারপর তাদের কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? না, দেখুন, এটা আপনাকে একটা কথা বলি, আপনি হয়তো দেখেছেন এখানে নির্বাচন কমিশনার বলেছে যে একজনের বাবার সঙ্গে ছেলের বয়সের 10 বছরের ঠিক, ডিফারেন্স। এরকম এটা হয়, ঘটনা ঘটেছে, প্রযোজন এরকম এটা হয় না ঘটনা তো কোনো ঘটেছে, রকমের। কিন্তু সেটা কত পার্সেন্টেজ? আর এই যে 27 লক্ষ, প্রত্যেকের তো 100টা করে ছেলে নেই। না না, 27 লক্ষর মধ্যে যারা আছে তাদেরও এই ঘটনাগুলোর মধ্যে ঢুকে আছে। যাদের সঙ্গে বয়সের ম্যাচিং হয়নি, যাদের নামের কিছু ভুল ভ্রান্তি আছে, তারা ট্রাইব্যুনালে আবেদন করে আবার নতুন করে নাম উঠছে। আপনারা অনেক আমাদের এখানে মানুষের- কংগ্রেসের যিনি বসে আছেন ওনাদেরও 2 জন প্রার্থী যাদের নাম উঠেছে নতুন করে আবার ট্রাইব্যুনালে, তারা ভোটে দাঁড়িয়েছে, তারা ইলেকশন লড়ছে, এটাও আছে। আমি এখানে ভুল একটুখানি- থাকতেই পারে, না থাকার কিছু নাই, আমি তাদের নাম উঠেছে আবার। রথীন বাবুর কাছে জিজ্ঞেস করি যে রথীন বাবু, ঠিকই যে প্রার্থীদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে তাদের নাম ক্লিয়ার করার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই যে একটা বড় অংশের মানুষ যারা এবার ভোট দিতে পারবেন না, হ্যাঁ নির্বাচন কমিশন এশিওর করছে, সুপ্রিম কোর্ট এশিওর করছে যে তাদের মানে তাদের নাম চিরকালীন বাদ হয়ে যাবে না, প্রসেস থাকবে, ট্রাইব্যুনাল থাকবে ইত্যাদি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবারের ভোটে যদি 1 লক্ষ আমি ধরে নিলাম বৈধ ভোটার ভোট দিতে না পারেন, তাহলে কি এই ভোটটাকে ভ্যালিড, বৈধ একটা ভোটদান প্রক্রিয়া বলা যেতে পারে? দেখুন, এসআইআর নিয়ে বিজেপি ওরা বলবে যে আমরা তো এসআইআর করছি না, নির্বাচন কমিশনই বলছি। এই নির্বাচন কমিশনটা তো বিজেপির একটা উইংসে পরিণত হয়ে গিয়েছে, এবং এবং এসআইআর শুধুমাত্র যে অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে তা সুপ্রিম নয়, কোর্ট নজরদারি করছে, এক এক করে, এসআইআর বিশ্বজিৎ, যে এক এক করে, শুধুমাত্র- এক এক সুপ্রিম কোর্ট নজরদারি করছে, ওই চলছে না, সুপ্রিম কোর্টে মামলা চলছে। এক এক করে, বিশ্বজিৎ, এক এক করে, এসআইআর যে please, এক এক শুধুমাত্র- করে। এক সেকেন্ড বিজেপির উইংস বললেন না, তার জন্য আমি জবাবটা দিলাম না। বিশ্বজিৎ, আমি কাউন্টার নেব, কাউন্টার ডেফিনেটলি নেব, শান্তনু বাবু আমি কাউন্টার নেব, কিন্তু যে যখন বলবেন তাকে আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে, প্লিজ। এসআইআর যে শুধুমাত্র ওপার বাংলা থেকে এসছে তাদের নাম বাদ যাচ্ছে তা তো নয়, রোহিঙ্গারা ঢুকে আছে সেই নাম বাদ দেওয়ার জন্য তো ইন্টেনশন ওদের তো অন্য ছিল। এখন ওরা চাপে পড়ে গেছে, এই যে লক্ষ লক্ষ মতুয়া যারা ওপার বাংলা থেকে এবারে এসছেন, একটা সময় বাধ্য হয়ে এসেছেন তারা, তাদের নাম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এসআইআরে বাদ গেছে। এখন হয়তো কখনো তারা আবার ভোটার লিস্টে নামটা তুলতে পারবেন, কিন্তু এখন তো তারা ভোট দিতে পারবে না। তাহলে তারা আমাদের দেশের নাগরিক হয়ে তারা তো নাগরিকত্ব পেয়েছে, ভোটটা কেন দিতে পারবে না? এসআইআর নিয়ে, বিহারের এসআইআর নিয়ে শুরুর দিকে রাহুল গান্ধী এত সরব ছিলেন, পশ্চিমবঙ্গে এত বড় ডিজাস্টার হয়ে যাচ্ছে, রাহুল গান্ধী এটা নিয়ে সরব হচ্ছেন না কেন? রাহুল গান্ধী তো নিরন্তর লড়াই করছেন সংসদে, বারবার এই কথাটাই বলছেন যে এসআইআর এ যা নাম বাদ দেওয়া যাবে না। বিহারে তিনি 2 সপ্তাহের কর্মসূচি নিয়েছিলেন অগস্ট থেকে। বিহারে এসআইআর হবে এই ঘোষণাটা হওয়া মাত্র, প্রক্রিয়া শুরুর আগেই। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কবার এসেছেন? পশ্চিমবঙ্গে তিনি স্পেশালি আসেননি, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়া জোট লড়ছে সেখানে,
আমাদের জোটের হয়ে যারা রয়েছে বিহারে তারা তো ইন্ডিয়া লড়ছে। জোট ছিল, তেজস্বী যাদবের সঙ্গে জোট ছিল। এবং এখানে শুধুমাত্র আপনি দেখবেন এই যে ভোটার লিস্টের নামগুলো তোলা হয়, অনেক ক্ষেত্রে ডাটা এন্ট্রির ক্ষেত্রে এখানে ভুলভাল থেকে যায়, কারো সারনেমে ভুল, কারো হয়তো অনেকের দত্ত DUTT এ জায়গায় এটা পড়েনি, ডাট হয়ে আছে, তার নামটাও বাদ আমি এই গেছে। প্রসঙ্গে আসবো, কারণ এই যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে এই SIR হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা তাদের নিয়োগ করা, শুধু এ রাজ্যের জুডিশিয়াল অফিসার যথেষ্ট নয়, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে, সেখান থেকে জুডিশিয়াল অফিসার নিয়ে আসা, এবং তারপরে অ্যাডজুডিকেশন প্রক্রিয়া এবং 27 লক্ষ নাম বাদ, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই জানিয়ে চলছে চাপানুতরফ। বিশ্বজিৎদের যেটা অভিযোগ যে আসলে তৃণমূলপন্থী বিএলওরা তারাই এই গোটা কারসাজিটা করেছে, যার জন্য এই গোটা জটিলতা আমরা দেখেছি। যে এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও পশ্চিমবঙ্গে এসে এই কথাই বলছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চুট চড়ানো হচ্ছে যে বিজেপি নির্বাচন কমিশনকে একদম নিজেদের দফতর হিসেবে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই প্রসঙ্গে ফিরবো, ছোট্ট একটা ব্রেক আমাকে তার আগে নিতে হবে, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। বিরতির পর আপনারা দেখছেন ভোটের ক্যারাভান সাঁইথিয়া থেকে সরাসরি। আমি এখানেই আসবো একটু শান্তনু বাবুর কাছে, যে শান্তনু বাবু, এই যে যাবতীয় জটিলতা, বিজেপির তরফ থেকে এই জটিলতার দায় আপনাদের কাঁধেই চাপানো হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে যে এই SIR প্রক্রিয়াটাকে, সেটাকে একটা ভীষণভাবে ভণ্ডুল করতে এবং সেটা নিয়ে যাতে মানুষের মধ্যে একটা ভীষণ নেতিবাচক একটা প্রভাব তৈরি হয়, সেটাকে এনশিওর করতে আপনাদেরই কলকাঠিতে তৃণমূলপন্থী বিএলওরা তারা যাবতীয় কারচুপি করেছে, এবং যে কারণে অন্য কোনো রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি। দেখুন, বিষয়টা হচ্ছে SIR প্রক্রিয়াটাকে নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এত তাড়াহুড়ো, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের উচিত সবসময় মানুষকে সুস্থ রাখা, বিড়ম্বনা থেকে দূরে রাখা। কিন্তু যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গের SIR এর প্রক্রিয়াকে নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার এক প্রকার পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলতে লাগলো। পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা 1 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বার করতে হবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, গোটা বিশ্বে রোহিঙ্গা জনজাতির জনসংখ্যা হচ্ছে 18 লক্ষ, সেখানে 1.5 কোটি রোহিঙ্গা আমাদের শুভেন্দুবাবু কোথা থেকে যে নিয়ে এলেন সেটা তো আমাদের বোধগম্য হলো না। যাই হোক, কেন্দ্রীয় নেতৃত্বকে উনি এমন ভাবে বুঝিয়েছিলেন, তার জন্য বিজেপি পশ্চিমবঙ্গে হারছে। আপনারা SIRটাকে এভাবে করুন, এই নাম বাদ দেন। কিন্তু 2005-এ অনুপ্রবেশকারী প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তো তুলেছিলেন সংসদে। অবশ্যই অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী প্রসঙ্গ তুলেছিলেন, কিন্তু আমার কথা হচ্ছে যে SIR প্রক্রিয়াটাকে একটু সরলীকরণ করার দরকার ছিল। কেন্দ্রীয় আমাদের রাজ্যের BLOকে নেওয়ার দরকার ছিল না, প্রসেসটাকে 3 মাসে শেষ করার প্রয়োজন ছিল না। 1 বছর ধরে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে SIR এর সঠিক তথ্য যাচাই করা দরকার ছিল। আমি বিশ্বজিতের কাছে উত্তর নেব, তার আগে একটু দেবুবাবুর কাছে আসি। দেবুবাবু, এই সাঁইথিয়া কেন্দ্রে SIR এর প্রভাব কতটা পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, আর পশ্চিমবঙ্গ এই নির্বাচনকে একটা উৎসব হিসাবে পালন করে। এখন ঘটনা অনিল বসুর হচ্ছে, টাইমে আরামবাগে উৎসব হিসেবে পালন করতো কিনা আমার জানা নেই, কিন্তু দেখুন এইভাবে যদি তপন শুকুরের এলাকায় ছোট আঙারিয়ার সময় উৎসব হিসেবে পালন করতো কিনা আমার জানা নেই, কিন্তু দেখুন, আপনি অনেকদিন থেকে লক্ষণ সেটের এলাকায় সাংবাদিকতা উৎসব হিসেবে পালন করতো কিনা আমার জানা নেই, কিন্তু জানি না, কিন্তু আপনি অনেকদিন থেকে সাংবাদিকতা করছেন। মজিদ মাস্টারের তো ওখানে উৎসব আপনার হিসেবে কাছে- পালন করতো কিনা আমার জানা নেই, কিন্তু আপনার কাছে অনেক তথ্য আছে ঠিকই, কিন্তু আমরা যা দেখলাম আমাদের সরকার চলে যাওয়ার পর এই যতগুলো নাম করলেন সকলের পিছনেই তদন্ত কমিটি বসেছিল, কিন্তু কাউকেই সেইভাবে অ্যাকিউজ করতে পারেনি। সেটাও আপনাদেরকে বুঝতে হবে। অনেক কথা বলা যায়,
কিন্তু সেটাও বুঝতে হবে। এখন বিষয় হচ্ছে আপনি যেটা নির্দিষ্ট প্রশ্ন করেছেন সেই প্রশ্নের ভিত্তিতেই আমি বলছি যে এই উৎসবের মধ্যে দিয়ে যখন আমরা দেখলাম যে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকারকে একটা জায়গা করে দেওয়ার পরিকল্পনা যখন গ্রহণ করলো, ঠিক সেই সময়ে আচ্ছা এসআইআর নিয়ে তো তৃণমূলও সরব ছিল। দীর্ঘদিনে তাদের দাবি যে পশ্চিমবঙ্গে যারা অনুপ্রবেশকারী আছে, যারা অবৈধ, তাদেরকে বের করে দেওয়া হোক। ঠিক এই প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু ঘটনা হচ্ছে আমরা দেখলাম ঠিক সেটা তৈরি করার আগেই বিজেপি এমন একটা জিনিস তৈরি আছে। এসআইআর তো আমরা বলেছি বৈধ ভোটার অবৈধ ভোটার তার সেটা তৈরি হবে। এই ক্ষেত্রে কে থাকবে, কে ডিটেনশন ক্যাম্পে যাবে, কে মানে এরপরে কার নাম বাদ যাবে, এটা তো এই জায়গায় আসেনি এখনো অবধি। আমি আসবো, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে বহু মানুষ আতঙ্কিত হয়ে গেল। আমরা বিভিন্ন সময় এসআইআর এর কারণে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বসেছি। যারা সাধারণ মানুষ, একটা শুধু হিন্দু পরিবার বা মুসলিম পরিবার আলাদা করে বলছি না, আপনারা একদম নিচের প্রান্তিক মানুষের কাছে গিয়ে দেখবেন যারা দিন আনা দিন খাওয়া খেটে হ্যাঁ, দাদা, খাওয়া জানেন না মানুষ। ট্রাইব্যুনাল নামটা, এটা আমি আগের দিনে আমার শোতেই দেখেছি যে ট্রাইব্যুনাল শব্দটা তিনি প্রথমে শুনছেন। হ্যাঁ, মানে এই রকম ধরনের একদমই, মানুষ আমি এখানটাতে আসবো। যারা কখনো ভাবেনি যে একটা কাগজ রাখতে হবে আমাকে এই ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করার জন্য, এমন অনেক মানুষ যারা সারা বছর রাজ্য সরকারের চাকরি করেছে, সংক্ষেপে কেউ please, কেন্দ্র সরকারের চাকরি করেছে, আজকে তারা আজকের ডেটে দাঁড়িয়ে তাদেরকে ভাবতে হচ্ছে তারা ভারতবর্ষের আমি কিনা। এখানে বিশ্বজিতের এই কাছে আসবো, জায়গাটা please। বিশ্বজিৎ এখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন বলছে যে এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলবে যে কত অনুপ্রবেশকারী বাদ গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কালই যখন এই বিষয়ে একজন প্রশ্ন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, তিনি বলেন যে এটা ভুল জায়গায় প্রশ্নটা করছেন, নির্বাচন কমিশন কে এই প্রশ্ন করা উচিত, কারণ যা হচ্ছে নির্বাচন কমিশন করছে এবং সুপ্রিম কোর্ট ডেফিনেটলি, যেমনটা আপনি বললেন, যে তার সুপারভিশনে হচ্ছে। সুপ্রিম কোর্ট যেভাবে পরিচালনা করছে, এখন সুপ্রিম কোর্টেই চলছে পুরো জিনিসটা। কিন্তু তার আগে তো আপনাদের বিজেপির নেতারা তারা এসআইআর নিয়ে অনেক বেশি আস্ফালন করেছেন এবং তারা এসআইআর নিয়ে অনেক বেশি ভোকাল থেকেছেন। ঠিক সেই জায়গাতেই বাদটা যাচ্ছে। প্রায় 90 লাখ বাদ চলে গেছে, আপনাদের কাছেই হিসাব আছে, আমরাও দেখেছি টিভির মাধ্যমে। 90 লক্ষ প্রায় বাদ চলে গেছে, কাছাকাছি বাদ চলে গেছে। এবার ঘটনা হচ্ছে যে কারা অনুপ্রবেশকারী আর কারা নাই, এগুলো আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি। বনগাঁ বর্ডার থেকে শুরু করে সমস্ত দিকে কারা লাইন দিয়েছিল, এটা আমরা দেখেছি, আপনাদের মাধ্যমেই দেখেছি। তো এবার আমরা বুঝতে পারছি যে কারা পালিয়েছে। আর এখন ঘটনা হচ্ছে যে বাদ গেছে তাদের মধ্যে সেই নামগুলো ঢুকে আছে কিনা সেটাও নির্বাচন কমিশনারই বলবে, বিজেপি দল তো বলবে না। আর স্বরাষ্ট্র মন্ত্রক কি বলছে সেটা তো আমি স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নয়। শান্তনু বাবু, দেখুন, বিষয়টা হচ্ছে যে 90 লক্ষ সংখ্যাটা বলছে, সেই সংখ্যাটার মধ্যে আপনারা যদি দেখেন প্রত্যেকটি বুথের ভোটার লিস্টে 10 to 15% মৃত ভোটার থাকে, এবং মৃত ভোটারটা ইলেকশন কমিশনের ব্যর্থতা না কাটানো। আমি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেই ওয়ার্ডের 3টে বুথ, আমি কারণ ইলেকশন কমিশনের বলি। এখানে নাম মানে বলার এটা সামলাতে পারছি না, যে ইলেকশন কমিশন নাম না কাটানোতেই তো মানে দ্বিজেন মুখোপাধ্যায় পর্যন্ত, স্বর্গত দ্বিজেন মুখোপাধ্যায়কে এসে কষ্ট করে ভোট দিয়ে যেতে হয়। শুনুন, সেটা তো ভুলও হতে পারে, ইলেকশন কমিশনের দোষ বটেই। না সেটা তো ভুলও হতে পারে। যিনি একজন ডিউটি মানুষের, আছেন, প্রয়াত মানুষকে কত ট্রাবল নিতে হয় বলুন তো এসে ভোটটা না দিতে। না, যিনি টিক দিচ্ছেন তিনি তো দ্বিজেন মুখোপাধ্যায় টিক দিতে পারেন রমেন মুখোপাধ্যায়ের জায়গায়। আপনারা তো দ্বিজেন মুখোপাধ্যায়ের টিকটা দিয়ে প্রেস করছেন, কিন্তু নিচের যে রমেন মুখোপাধ্যায় যে জীবিত, সেই ভোট দিয়ে গেছে। আপনারা ভুল করে যে পোলিং পার্সন আছে তারা দ্বিজেন মুখোপাধ্যায়ের দাগ দেয়নি, সে গ্যারান্টি কে দেবে? সেই গ্যারান্টিটা কে দেবে? বিশ্বজিৎ, আমি আমার কথা বলা শেষ হয়নি, একটা কথা যেটা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে কথাটা বললেন যে আমি যে ওয়ার্ডের কাউন্সিলর, আমি টোটাল লিস্ট করলাম যে এতজন মৃত ভোটার, আমি বিএলও যিনি ছিলেন তাকে জমা দিলাম যে এই মৃত ভোটার। উনি আমাকে বলছেন যে আপনাকে তাদের বাড়ির ডেথ সার্টিফিকেট গুলো আনতে হবে। আমি তা এনে দিলাম। এনে দেওয়ার পর বলছে তাদের পরিবারের একজনকে হিয়ারিং এ হাজির থেকে কাটিয়ে আসতে হবে। এই
মানুষের এই ব্যস্ততার সময়ে একজন মৃত ভোটারের নাম কাটানোর জন্য তারা হিয়ারিং এ যাবে কি বলুন? তাহলে ইলেকশন কমিশনের সেই নিয়মটা করা উচিত নয় কি, যে যারা মৃত যাদের অথেন্টিক কাগজ জমা পড়ছে? প্রশ্ন হচ্ছে বিশ্বজিৎ, কেন এত তাড়াহুড়ো যেখানে একটা পোল আমি বাউন্ড প্রথমে উত্তরটা দিই। দ্বিজেন মুখোপাধ্যায় শুধু নয়, সাঁইথিয়ার বিভিন্ন ওয়ার্ডে পৌরসভায় চাকরি করে, তার বাবাও শ্মশান থেকে উঠে এসে ভোট দিয়ে গেছে। আমার কাছে তথ্য আছে, আমি আপনাদেরকে দিতে পারি। এমনকি যিনি কাউন্সিলর আমাদের মাননীয় সঞ্জুদা, ওনার ওয়ার্ডেও এক দুজন এসে ভোট দিয়ে গেছে। আমি বলছি আপনাকে, আমার তো এই ওয়ার্ডে বাড়ি নয়। তাড়াহুড়োর বিষয় নয়, বিষয়টা তাড়াহুড়ো নয়। আপনারা দেখেছেন বিহারে কিভাবে হয়েছে। তাড়াহুড়ো নয়, আমরা চাই যে একটা স্বচ্ছ নির্বাচন তালিকা, যে তালিকা দেখে মানুষ ভোট দেবে, আর সেই ভোটে একটা সরকার নির্বাচিত হবে। এটাই আমাদের কাছে প্রথম প্রায়োরিটি। এখানে তাড়াহুড়োর কোনো বিষয় নাই। বেশ তো ঠিক টাইমে শেষ হয়ে গেল এসআইআর। এরপরে যে সমস্যাগুলো আছে, 27 লক্ষ নাম বাদ, 27 লক্ষই তো অবৈধ ভোটার বা অনুপ্রবেশকারী নয়। এই যে আবার বলছি যে 63% তার মধ্যে হিন্দু। না 27 লক্ষ যে নাম বাদ গেছে, আমি তো বলছি যে কোনো হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে না যদি কেউ থাকে এর মধ্যে। মানে কেউ নয় শরণার্থী নন এমন হিন্দুও তো রয়েছে। হতে পারে, হতে পারে, না হওয়ার কিছু নয়। আমি হতে পারে না হওয়ার কিছু বলছি না আমি, কিন্তু তাদের কিছু সমস্যা আছে, তাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যার জন্য এগুলো হয়ে আছে। তারা ট্রাইব্যুনালে আবেদন করলে, আমি তো বললাম কংগ্রেসের দুইজন প্রার্থী তাদের ভোটে নাম উঠেছে, কংগ্রেসের দুজন প্রার্থী তাদের ভোটে নাম উঠেছে, তারা ইলেকশনে দাঁড়িয়েছে। আমি বলছি তো, সাধারণ যারা হিন্দু আছে তাদেরও নাম উঠেছে। কংগ্রেসের মাননীয় কংগ্রেসের বসে আছেন। বারবার এক সেকেন্ড ছোট্ট ব্রেক নিতে হবে, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান সাঁইথিয়া থেকে সরাসরি। ফিরে এলাম বিরতির পর। একটু অডিয়েন্সের কাছে যাব। আমার সহকর্মী চন্দন আমার সঙ্গে রয়েছেন। চন্দন, আমরা যদি একটুখানি প্রশ্ন নিয়ে নিই। সামনের ভদ্রলোক হাত তুলেছিলেন, একটু হাত তুলুন প্লিজ। হ্যাঁ তুই ধরবি নাকি? বলুন। বলুন, আপনি বলুন, আপনার প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, কার উদ্দেশ্যে প্রশ্ন? প্রশ্ন তো অতি অবশ্যই আছে। কার উদ্দেশ্যে? বললো আমার বিজেপির যে প্রবক্তা বিশ্বজিতের উদ্দেশ্যে। হ্যাঁ বলুন। উনি বললেন যে শরণার্থী, সেই শরণার্থীদের ভোটেই তো প্রধানমন্ত্রী এমপি বনেছে, তাহলে তারা অবৈধ। ধন্যবাদ। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আছে, একটা করে প্রশ্ন প্লিজ, যাতে আমি আরেকটা যত না প্লিজ একটা প্রশ্ন। না 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 মৃত ভোটারে যে কথা বললো, তা ওনাদের প্রত্যেক একটাই প্রশ্ন নেবো। থ্যাংক ইউ চন্দন। আচ্ছা বিশ্বজিৎ, সেটা হচ্ছে যে প্রশ্নটা খুব একদম মৌলিক প্রশ্ন, যে শরণার্থী যদি যারা এখানে এত বছর ধরে আছেন ভোট দিচ্ছেন, তারা যদি শরণার্থী হন, তাদের নাগরিকত্ব নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে তো তাতে যারা নির্বাচিত হচ্ছেন তাদের নির্বাচন, তাদের যে জনপ্রতিনিধিত্ব, সেটা নিয়ে প্রশ্ন উঠে যায়। দেখুন, আমি দাদাকে ধন্যবাদ জানাই প্রশ্নটা করার জন্য। শরণার্থীর কি জ্বালা সেটা দাদা জানে না। শরণার্থী যারা ছিলেন বা এখনো আছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে সমস্যায় পড়তেন, তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। উনি সিএ আইন নিয়ে এসে তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে। আচ্ছা এটা আমাদের আগে মানতে হবে। এক সেকেন্ড। তাদেরকে নাগরিকত্ব, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে গিয়ে সমস্যায় পড়তেন। আমার এখানে প্রশ্ন, 2019-এর ডিসেম্বরে সিএ আইন হয়। এতই যদি সত্যি শরণার্থীদের এত খারাপ অবস্থা, যেটার কারণে এটা এত আর্জেন্ট ছিল, তাহলে সেই সিএ এর বিজ্ঞপ্তি জারি করতে, অর্থাৎ সেটাকে লাগু করতে 2024-এর মার্চ মাস, অর্থাৎ নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে 2 মাস আগে করতে হলো কেন? দেখুন, সরকার একটা নিজস্ব রাস্তায় চলে, তার প্রথমে মাঝে 4 বছর আসে, তারপরে বিল আসে, তারপরে আইন তৈরি হয়। এই দুঃখ দুর্দশার কথাটা মাঝে 4 বছর কোথায় ছিল? বললাম তো, তারপরে আইন তৈরি হয়। আইন তৈরি হওয়ার পরে ডিসেম্বরে তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেহেতু এটা চালু হবে, পশ্চিমবঙ্গের সরকারের এর মধ্যে হস্তক্ষেপ থাকে বিভিন্ন ধরনের। এখন দেখুন, কেন্দ্র সরকারের বিভিন্ন আইন এখানে চালু হয়নি। যে কালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ইউনিফর্ম সিভিল কোড, এটা কি চালু হয়েছে? নির্বাচন আপনি বলুন না, সংবিধানে তো একটা আইন হয়ে গেছে। নির্বাচন, আপনি কিন্তু সেই ফাঁদটায় পড়ে যাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম এর অভিযোগ যে এসআইআর আসলে ঘুরপথে এনআরসি। আপনি যখন সিএ কে যতবার এসআইআর নিয়ে প্রশ্ন করছি, আপনি সিএ কে তার সঙ্গে রিলেট করছেন, তার মানে কোথাও আপনি সেই অভিযোগটাকে এস্টাবলিশ করছেন। না, কোনো মতেই নয়, কোনো মতেই নয়। সিএ একটা আলাদা,
এনআরসি আলাদা, এসআইআর আলাদা, এটাতে CA এর সমস্তটা প্রশ্ন হবে না। আলাদা আলাদা একটা জিনিস। আপনি সিএ এর প্রশ্ন টেনে আনছেন এবং বিরোধী সিএ তো আমি আনবই, সিএ তে এলে পরে আমি আপনাকে বলছি, যেহেতু ভোটার লিস্টে অনেকজন বৈধ যারা এখানে ভারতের নাগরিক নয়, যারা শরণার্থী, তাদের তো সিএ তেই তাদের নাগরিকত্ব হবে। বলে দিয়েছে যে নাগরিকত্ব দেখা না দেখা সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। হ্যাঁ, নাগরিকত্ব তাহলে এখানে দেখাটা, CA প্রসঙ্গ আসছে কোথা না নাগরিকত্ব দেখাটা যেরকম এসআইআর ইজ এ ডিফারেন্ট প্রসেস, যেখানে ভোটার লিস্ট তৈরি হবে। অবশ্যই মানে অবশ্যই, voter list কিন্তু cleanse সেই করা হবে। ভোটার লিস্টে নাম তুলতে গেলে তো ভারতের ডকুমেন্টস আপনাকে লাগবে। তার জন্য যারা ওপার বাংলা থেকে আধার এসছে, কার্ড ভারতের ডকুমেন্ট নয়। আধার কার্ড কোনোদিনই কারোর নয়, পরিচয়পত্র নয়। আধার কার্ড যে তারা নাগরিকত্বের পরিচয় নয়, এটা আধার কার্ডে আমি যারা আসবো। আপনার কাছে আছে আপনি খুব স্পষ্ট দেখে নিতে পারেন। খুব সংক্ষেপে আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, আর আপনি ভারতের নাগরিক হলে তবে আপনার নাম হবে। ভোটার কার্ড, এক সেকেন্ড, ভোটার কার্ড, এপিক কার্ড, ভোটার কার্ড, এপিক কার্ডও ভারতের অথচ সেই নাগরিকত্বের ভোটার পরিচয় কার্ড দিয়ে নয়। ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে নির্বাচন করে ফেলে। এটা তো তৃণমূল নেত্রীকে সুপ্রিম কোর্টে চিচালেন কালো কোট করে। এক সেকেন্ড, তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী তো সুপ্রিম কোর্টে গেলেন। এক সেকেন্ড, এখানে একটা সুপ্রিম কোর্টে আমরা সংবিধানের উপরে তো নয়, আসবো, এক সেকেন্ড। আমরা সংবিধানের উপরে। আগে আপনি বলুন। না, এখান থেকে কথা না ভাই, এখানে আলোচনা হচ্ছে, প্লিজ এখান থেকে কোনো কথা না। এখানে প্রশ্ন আমি একটা কথা আপনাকে বলে দিই, আমরা কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়, কেউই না, সেটা তাহলে সংবিধান যারা রক্ষা করে, যারা সংবিধানে নিয়ে ওই সুপ্রিম কোর্টের চেয়ারে, প্রধান বিচারপতির চেয়ারে বসে আছে, এই কোশ্চেনটা মাননীয় মুখ্যমন্ত্রী তো সুপ্রিম কোর্টে গিয়ে করেছেন, তারপরে উনি জবাব পেয়েছেন ওখান থেকে। আসবো, এক সেকেন্ড, প্রশ্নটা নিয়ে নি। হ্যাঁ ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আমার প্রশ্ন সঞ্জুদাকে, শান্তনু বাবু। শান্তনু আচ্ছা, আমার ওনার ডাক নাম কি? সন্তুদা? হ্যাঁ, সঞ্জুদা। সঞ্জুদা, আচ্ছা। ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে ওনাকে, উনি কিন্তু রোহিঙ্গা 18 লাখ বলেছেন, কিন্তু ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে? একবার ভারত পাকিস্তান খেলা হোক, দুর্ভাগ্যবশত ভারত একবার হেরে যাক, তাহলে বুঝতে পারবেন যে ভারতবর্ষে কত না, রোহিঙ্গা এখানে আছে। এখানে এক সেকেন্ড, ধন্যবাদ। না প্লিজ, এখানে আমি একটা নির্দিষ্ট ভাবে বলি, এক সেকেন্ড, 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 ভাই আমি কথা বলছি, আপনাকে বলতে হবে না, আমি কথা বলছি। শান্তনু বাবু, ওদের থামার আমি আছি, আমি কথা বলবো। আমাকে বলতে দেন। না, এক সেকেন্ড বলছি, একটা সবাইকে চুপ করতে বলছি। না, আমি কথা বলছি, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন, আমি বুঝবো, আপনি বসুন, আমি বুঝবো। ভাই ভাই, আস্তে আস্তে না, ভাই, আস্তে 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 এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, না ভাই, এখানে আস্তে। বসতে হবে। এই ভাই, এই ভাই, এখানে বসুন, ওরা বসেন তো। আচ্ছা, পেছনে নিয়ে যান, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক প্রোগ্রামটা সেকেন্ড, শান্তিপূর্ণ, প্রোগ্রামটা একটা ব্রেকে শান্তিপূর্ণ। আমায় যেতেই হবে, আমি খুব ঠিক আছে, আপনি আপনার না, না, প্রশ্ন করেছেন, বিষয় প্রোগ্রামটা এক শান্তিপূর্ণ। হচ্ছে, প্রথমত বলে রাখি, আমাদের দেশের হয়ে যারা প্রতিনিধিত্ব করেন তার মধ্যে মোহাম্মদ শামিও রয়েছেন। আমাদের দেশের ক্যাপ্টেন ছিলেন মোহাম্মদ আজহার উদ্দিন। আমরা যেন একটাও এরকম মন্তব্য না করি, না কোনো কথা না, যেখানে দায়িত্ব জ্ঞানহীন। এক, দুই হচ্ছে রোহিঙ্গা শব্দটা নির্দিষ্টভাবে একটি জনগোষ্ঠী সম্পর্কে প্রযোজ্য এবং তথ্য অনুযায়ী কোন রাজনৈতিক চাপানুতর না। শুনুন মন দিয়ে, তথ্য অনুযায়ী রোহিঙ্গা জনগোষ্ঠী নির্দিষ্টভাবে তার একটা ভৌগোলিক প্রেক্ষাপট রয়েছে, একটা রাজনৈতিক, একটা জিওপলিটিক্যাল প্রেক্ষাপট রয়েছে। সবাই রোহিঙ্গা নয়, রোহিঙ্গা হতে পারে না। রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা মাত্র কয়েক লক্ষই। ছোট্ট একটা ব্রেক নেব, ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভান সাঁইথিয়া থেকে সরাসরি। আমরা যখন দাঁড়িয়ে আলোচনা করছি, আজকেই আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সাঁইথিয়ায় সভা করে গেছেন, এবং আমি বিশ্বজিতের কাছে আসবো খুব সংক্ষেপে। বিশ্বজিৎ, আজকে প্রার্থীর যে আয় সেটা নিয়ে রীতিমতো কটাক্ষ করে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কিভাবে 17টা ডাম্পার। দেখুন, নরেন্দ্র মোদীও চা বিক্রি করতেন, প্রধানমন্ত্রী হয়েছেন উনি আজকে। মানুষের ব্যবসার ক্ষতিপূরণ তিনি এপিডোপিটে দিয়েছেন, এটা কিন্তু পিছনের দরজা দিয়ে নয়। আজকে তৃণমূলের যারা নেতা আছে, আপনি ওই অভিষেক বিষয় তো একটাই, তারপরে বাকি কেষ্টবাবু
এটাও আমরা শুনেছি, আমরা দেখেওছি, আমরা তো সাঁইথিয়া শহরেই মানুষ, যে উনি 2011-র আগে কোথায় ছিলেন, কি ছিলেন, আজকে কটা রাইস মিলের মালিক আছেন। আমার যিনি প্রার্থী তিনি সরকারি নথি দিয়ে তিনি এফিডেভিটে স্বীকার করেছেন যে আমার এত টাকা সম্পত্তি আছে। চা বিচে প্রধানমন্ত্রী হতে বলে, চা বিচে তিনি 17টা ডাম্পার নয়, উনি তো ভুল বলে গেছেন, আজকে অনেক কিছু ভুল বলেছেন। সাঁইথিয়ার নতুন ব্রিজ নাকি তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছে, এটা উনি বলে গেছেন। সাঁইথিয়ার বাসী প্রশ্ন করবে না? আমি আসি সাঁইথিয়ার বিভিন্ন বিষয় নিয়ে উনি বলেছেন এক সেকেন্ড। এগুলো নাকি তৃণমূল সরকারের আমলে এক হয়েছে। সেকেন্ড, আমার এখানে প্রশ্ন শান্তনু বাবুর কাছে, যে শান্তনু বাবু, যে তৃণমূল কংগ্রেসের একের পর এক হেভি ওয়েট মন্ত্রী সহ তাদের গত কয়েক বছরে আমরা জেল যাত্রা দেখেছি, ইনক্লুডিং অনুব্রত মণ্ডল, যেখানে এত বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ, চাকরি দুর্নীতি নিয়ে এত যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যের দিকে দুর্নীতি নিয়ে আঙুল তোলা, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্বজিৎরা। দেখুন, বিষয়টা হচ্ছে একটা বৃহত্তর পরিবার তৃণমূল কংগ্রেস, সেখানে কাউরির কোনো ভুল ভ্রান্তি যদি হয়েই থাকে তার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতিতে আইনের পথে চলছে। আজকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, ইডি কাউকেই তো অভিযুক্ত প্রমাণ করতে পারছেন না। নির্বাচনের আগেই তৃণমূলের নেতাদের কাছে সিবিআই আসছে, ইডি আসছে, নির্বাচন পেরিয়ে যাচ্ছে, তারা আবার শীত ঘুমে চলে যাচ্ছেন। এটা কি একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইসব বিষয়গুলো নয়? কারণ হচ্ছে, দেখুন, আজকে পার্থবাবু বলুন, অনুব্রত বাবু বলুন, হেভিওয়েট মন্ত্রীরা বলুন, তারা কিন্তু সবাই অভিযুক্ত, জামিনে তারা আবার মুক্ত হয়েছেন, তারা কেউ কিন্তু আসামি নয়। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন নিয়ে, তার সুশাসন নিয়ে মানুষের কাছে যাচ্ছেন। আজকে যারা অভিযুক্ত হচ্ছেন তাদের অনেককে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অনেকে যারা দল মনে করেছে যে তাদেরকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তারা আবার দলে আছেন, তারা দলের হয়ে কাজ আমি করছেন। এখানে সঞ্জয়বাবু অনুব্রত বাবুকে বাদ দিয়েছেন, ওই জন্য জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন, তাই না? বলি, একটা জিনিস বলি আপনাকে, অনুব্রত বাবুর অনুপস্থিতিতে 7 জনের একটা কোর কমিটি তৈরি হয়েছিল। এবার অনুব্রত বাবু আসার পরে পরে সেই কোর কমিটি যেহেতু 2024 সালের লোকসভা ইলেকশন লড়েছে, সেই কোর কমিটিটাকে বাদ দিয়ে নয়, উনি কোর কমিটির কনভেনার আছেন। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে স্টার ক্যাম্পেনারের মধ্যে অনুব্রত মণ্ডল আছেন, যিনি অন্যান্য ডিস্ট্রিক্টে প্রচারে যাবেন। আমি আসবো, এক সেকেন্ড, আমি এখানে একটুখানি আপনার কাছে আসি রথিন বাবু, যে এই দুর্নীতি প্রসঙ্গ সেটা বীরভূমের নির্বাচনে, সেটা এই সাঁইথিয়ার নির্বাচনে পার্টিকুলারলি কোন রকম ছাপ ফেলতে চলেছে? ছাপ পড়বে কি পড়বে না সেটা জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমাদের দাবি এটাতে ছাপ পড়া উচিত। আইনের শাসন বলে পশ্চিমবাংলায় কিচ্ছু নেই। শিক্ষাক্ষেত্রে একটা সময় আমরা অল ইন্ডিয়াতে 1 নম্বর ছিলাম, খাদ্য সুরক্ষার ক্ষেত্রে এবং ধানের প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গ 1 নম্বরে ছিলাম। সারা দেশ থেকে আমার রাজ্যে কর্মীরা আসতো, কাজ করতে আসতো, বেকার লোকজন। আজ আমার এখান থেকে লোকজন কাজ করতে যাচ্ছে অন্য রাজ্যে, সেখানে কিন্তু অপমানিত হচ্ছে, মার খাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। এই নিয়ে কত কাণ্ড হচ্ছে, আমরা তো কেউ এগুলো অজ্ঞাত নয়, সবাই জানি। আমাদের দাবি বিধান রায়ের বাংলাকে আবার ফিরিয়ে আনা, সুশিক্ষা, সুস্বাস্থ্য, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে, আবার দুর্গাপুর তৈরি হোক, আবার কল্যাণী তৈরি হোক, আবার সল্টলেকের মতো জায়গা তৈরি হোক। এখানে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, সিসাল ফার্ম, পাঁচরা কটন মিল, সব বন্ধ হয়ে গেছে। এমনিতে আমাদের আমি আসবো এখানে। অনগ্রসর এলাকা বীরভূম, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি করার জন্য জায়গার কোনো অভাব নেই, কৃষি জমি দখল করে আমাদেরকে ইন্ডাস্ট্রি করতে হবে না, সরকারের কোনো ভাবনা নেই, কোনো সাইডেরই ভাবনা নেই। আমি আসবো, আমি এখানে একটু দেবুবাবুর কাছে আসি, যে দেবুবাবু, এই যে এত অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, যেটা গত কয়েক বছরে, সেটা দুর্নীতির অভিযোগ হোক, সেটা বিশেষ করে এই বীরভূমে, সেটা আপনি একটু আগে বলছিলেন যে সেটা কোথাও দাঁড়িয়ে রাজনৈতিক হিংসার অভিযোগ হোক ইত্যাদি, সেগুলোকে আপনারা মানুষের কাছে আদৌ নিয়ে যেতে পারছেন? যেমন অনেকেই বলে থাকেন, বা ইভেন আরজি করের মতো ইস্যু, যেটা অনেকেই বলে থাকেন যে বিরোধী হিসেবে যে ভূমিকা, যে বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন, তাহলে এই ইস্যুগুলোকে তিনি যে স্তরে নিয়ে যেতে পারতেন, বা যেভাবে সেটা কে তিনি যে রাজনীতির
যে ময়দানে, সেখানে তিনি সেটাকে যেভাবে যে অ্যাগ্রেসিভলি তিনি সেটা নিয়ে যেতে পারতেন, সেখানে কোথাও কি আপনাদের খামতি রয়েছে, যে কারণে এত ইস্যুর পরও কোথাও আপনাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন? দেখুন মৌপিয়া দি, আপনি ঠিকই কথা বলেছেন। এখন দুর্নীতি প্রসঙ্গে কয়েকটা কথা বললেন, শান্তনুদাও বললেন যে অভিযোগ, আমি জানি না কত বড় অভিযোগ থাকলে 2 থেকে 3 বছরের জেল হতে পারে। তার মধ্যে কি কোনো তথ্য প্রমাণ ছাড়াই 3 বছর কাউকে জেলে রাখা যায় কিনা, আমার অতটা আইনের সম্বন্ধে আমার জ্ঞান নাই। কিন্তু এই সময়ের মধ্যে দেখলাম একদম পিএসসি এসএসসির পরপর গোটা প্যানেল ধরে একের পর এক নেতা মন্ত্রী যেভাবে জেলে গেল, এবং জেল থেকে স্বাভাবিকভাবে তারা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু আমার এটা জানা নাই যে কতটা কতটা তার অভিযোগটা সত্য প্রমাণিত না হলে 2 থেকে 3 বছর একজনকে জেলে রাখা যায়। যাই হোক, আপনার যে প্রশ্ন ছিল, সে প্রশ্নটা বিশেষ করে যে আমরা এইটা কতটা নিচে পর্যন্ত নামিয়ে নিয়ে যেতে পারছি মানুষের কাছে, খুব ভালো কথা। আপনাদের টিভিতে আজকে সকালেই আবার পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এবং এর কাছে ইডি গেছে, এটা সারা দিন প্রচার চলছে। সাধারণ মানুষ প্রত্যেকেই এই দুর্নীতি 2 সরকারের মদতে, এটাও আবার আমি একটা আপনাকে বলে রাখছি, 2 সরকারের মদতে। এক সরকার দুর্নীতি করছে, সেই সারদা নারদার সময় থেকে দেখছি, আর এক সরকার সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য একটা তদন্ত কমিটির নাম করে, বিশেষ করে সিবিআই, ইডি, তাদেরকে কখনো কখনো ব্যবহার করাই হোক বা সেই তৃণমূল উত্তেজনাকে কংগ্রেস তো বলে যে প্রশমিত আপনাদের করার নাকি জন্য বামরাম সেটিং, এটা তো আবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেন, এটা তাদের স্বাভাবিকভাবেই ওরা এই জমিটাকে শক্ত করার জন্য করে। কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে যে এদের মধ্যে আর অন্য কোনো কিছু নেই, এদের মধ্যে এমন কোনো কথা নেই যেটা নিয়ে বাজারে আসে। বিশ্বজিৎ। এদের দুর্নীতি এমন জায়গায় ছড়িয়ে গেছে যে এরা শুধুমাত্র দেখুন, সম্প্রদায়কে ভাগ করার বিশ্বজিৎ, উনি বললেন বিশ্বজিৎ, যে এক সেকেন্ড, রাজনীতিটাকে 2 সরকারের সেটিং। বিশ্বজিৎ এই প্রশ্ন, এক সেকেন্ড দেববাবু, এক সেকেন্ড। বিশ্বজিৎ এই প্রশ্ন তো উঠবে যে এই যে নির্বাচনের মুখে আবার ইডি সিবিআই তৎপরতা শুরু হয়েছে, এবং এটা প্রায় আমরা দেখতে পাই যে একদম মৌসুমী একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিকই তো, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, হেভিওয়েটরা তারা জেলে গেছেন, তারা আবার নির্বাচনের মুখে সবাই বেরিয়েও এলেন। দেখুন, আমি প্রথমে ওনার একটা অনুব্রত জবাব দিই, মণ্ডল স্টার ওনার একটা ক্যাম্পেইনার, প্রশ্নের আমি জবাব দিই। উনি জ্যোতিপ্রিয় মল্লিক বারবার এই কি প্রশ্নটাই করলেন? করছেন যে 2 দলের নাকি সেটিং। আমি আপনাকে একটা কথা বলতে চাই, 2011-য় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে যে কমিশনগুলো তৈরি হয়েছিল সিপিএম এর এগেনস্টে, একটাও প্রমাণ করতে পারেনি যে সিপিএম নাকি দুর্নীতিগ্রস্ত বা কোনো খুন, কোনো চুরি, কোনো চুরির সঙ্গে যুক্তি আছে। কেউ তৃণমূল কিন্তু প্রমাণ করতে পারেনি। তাহলে সেটিংটা আদৌ কাদের সঙ্গে আছে এটা বাংলার মানুষ আর বুঝতে আমি অপেক্ষা রাখে এখানে না। একটু অ্যাড করি ঠিক আছে, শান্তনু বাবুর কাছে। এক সেকেন্ড বিশ্বজিৎ, আমি আপনার কথা রেস্টে একটু যাই শান্তনু বাবুর কাছে। এক সেকেন্ড, আস্তে 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 শান্তনু বাবুর কাছে এখানেই যাই। যে শান্তনু বাবু যে প্রসঙ্গ বিশ্বজিৎ বলছে, 2011 পর্যন্ত তাই না, আমরা তো এটাও দেখলাম যে 21শে জুলাইয়ের সময় যিনি মুখ্য সচিব ছিলেন, তাকে আমরা দেখলাম যে আপনাদের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে, আমরা দেখলাম আপনাদের দলের মন্ত্রী হতে, আমরা দেখলাম নন্দীগ্রামে আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরকম একাধিক পুলিশ অফিসার, তারা পরে প্রাইজ পোস্টিং পেলেন। দেখুন বিষয়টা এমনকি দিদি সাইবাড়িও ভুলে গেছেন। বিষয়টা হচ্ছে যে যিনি তদানীন্তন স্বরাষ্ট্র সচিব ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন, তিনি আমাদের তদানীন্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে যাদবপুর থেকে নির্বাচিত হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন, পরবর্তীকালে সাংসদ হয়েছেন। কিন্তু আপনি নিশ্চয়ই মানবেন যে মুখ্য সচিবের এত বড় বুকের পাটা হবে না যে একটা মিছিলে গুলির অর্ডার দেওয়া। নিশ্চয়ই জ্যোতিবাবু হোক, বুদ্ধদেব বাবু হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক, কেউ অর্ডার দিয়েছিলেন, তাই তিনি সেই অর্ডার পালন করেছিলেন। এমনও তো হতে পারে তিনি যে কে অর্ডার দিয়েছিলেন কে না দিয়েছিলেন তিনি তার ভুল স্বীকার করে বা করে সেটা দলনেত্রীর কাছে গেছেন, তিনি তার দোষী নন। 12-15 জন খুন হলো, ভুল স্বীকার করে সব ক্ষমা হয়ে গেল। স্বরাষ্ট্র সচিব
গুলি চালাতে বলেনি, গুলি চালানোর নির্দেশটা আসে হয় মুখ্যমন্ত্রী না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। তা স্বরাষ্ট্র সচিব যদি অভিযুক্ত, এই প্রসঙ্গে একটা কথা বলি যে শরণার্থী অনুপ্রবেশ নিয়ে অনেক কথা হলো, তো গোটা বাংলাদেশ সীমানাটা কার? আমাদের গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তদানীন্তন মুখ্যমন্ত্রী হিসাবে আজও আমার মোবাইলে সেই বক্তব্য সেভ করা আছে, সেই জ্বালামুখী বক্তৃতা। কেন্দ্রের সরকারের অধীনে আছে কোস্টগার্ড, কেন্দ্রের সরকারের অধীনে আছে বিএসএফ, কেন্দ্রের সরকারের অধীনে আছে সেন্ট্রাল বাহিনী, তারপরে অনুপ্রবেশকারীরা কিভাবে প্রবেশ করছে? অনুপ্রবেশকারীরা কি তাহলে এত বড়ই হাই জাম্প দিতে পারে যে 50 কিলোমিটার যেটা বর্ডার সিকিউরিটি ফোর্সের এরিয়া আছে আমি আসবো সেটা পেরিয়ে যাচ্ছে? এক সেকেন্ড, এটা নিয়েও বর্ডার আছে, কিন্তু বর্ডারে কাঁটা তার তৈরি করতে হবে। তো 4 তারিখের পরে কাঁটা তার তৈরি হবে, নিশ্চিত থাকুন। বিজেপি সরকার হচ্ছে, কাঁটা তারও হবে। যারা বাংলাদেশ থেকে এসছে তারাও ফিরে যাবে। 4 তারিখের পরে আমার ভাইকে মিষ্টি প্যাকেট দিয়ে এসে সাঁইথিয়া থেকে সরাসরি রেস্টে পাঠাবো কিছুদিনের। এলাম বিরতির পর, আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান সাঁইথিয়া থেকে সরাসরি। আমি একটু দেবুবাবু আর রথিন বাবুর কাছে আসি। যেহেতু গত 10 বছর ধরে আমরা দেখেছি যে বাম এবং কংগ্রেস একটা দুটো ব্যতিক্রম ছাড়া মোটামুটি ভাবে হাতে হাত মিলিয়ে তারা আসন সমঝোতা করেছে, লড়েছে নির্বাচনে একসঙ্গে। এমনকি 2016 সেটা কিছুটা চটজলদি ওপর আসন সমঝোতা হলেও তার পরবর্তীকালে তারা যে মোটোটা নিয়েছিলেন যে একদম মাঠ ময়দান থেকে শুরু করে আসন সমঝোতা অবধি তাদের এই পাশাপাশি থাকাটাকে এস্টাবলিশ করতে হবে, সেটারও চেষ্টা করেছেন। কিন্তু এবার দুজনের পথ দুদিকে চলে গেছে। আমার এখানেই প্রশ্ন যে আসলে কি রথিনবাবু আপনাদের মনে হলো যে বামেদের সঙ্গে জোট করে, এবং সেই বামেদের সঙ্গে জোট করলেন যাদের বিরুদ্ধে 34 বছরে আপনারা অত্যাচারিত হয়েছেন বলে আপনারা অভিযোগ করে এসেছেন, আপনাদের সেটা সে সাঁইবাড়ি হোক, সেটা সুচপুর হোক, সেই সময় দাঁড়িয়ে আপনাদের রক্ত ঝরেছে বলে আপনারা অভিযোগ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সেই বামেদের সঙ্গে জোটে গেলেন। ফাইনালি দিনের শেষে আপনারা কি লুজার হলেন না? দেখুন, 11 সালে অনেক আশা নিয়ে কংগ্রেস জোট করেছিল তৃণমূলের সঙ্গে, কারণ তখন জনগণ চেয়েছিল, আমাদের মনে হয়েছিল সিপিএমকে রাজ্য থেকে সরানো প্রয়োজন আছে। দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল এবং এমন একটা সিচুয়েশনে তৈরি হয়েছিল যে তাদেরকে হাঁটানো যাবে না, কায়েমি শাসন পর্যায়ে চলে গিয়েছিল, তাদেরকে হাঁটানোর জন্য জোট করেছি এবং সরকার থেকে সিপিএম সরে গেছে। সরে যাওয়ার পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম যে সামগ্রিক উন্নয়ন, বারবার এই কথাটা আমরা বলছি, গণ উন্নয়ন, জন উন্নয়ন, সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে এক পর্যায়ে তৃণমূল ফেলিওর। এবং আমরা কংগ্রেস যারা জোট করেছিলাম তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ হয়েছে, সরকার থেকে কংগ্রেসকে বেরিয়ে আসতে হয়েছে। এবং সেটা তো 2012-র মধ্যে সেই ঘটনার প্রবাহ শেষ হয়েছে। আমার প্রশ্ন যে বামেদের সঙ্গে জোট করে আপনাদের লাভ কি হলো, ক্ষতি কি হলো? বামেদের সঙ্গে মনে হয়েছিল যে এই তৃণমূলকে আবার থামাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আমরা আমাদের সীমিত ক্ষমতায় লড়াই করেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বোথ সাইড যদি আমরা একত্রিত হই, ভোটটা যদি ইউনাইটেড হয়, তাহলে হয়তো তৃণমূলকে পর্যদস্ত করা যাবে। কিন্তু গ্রাসরুট লেভেলে এই জোটটা মানেনি। অনেক ক্ষেত্রেই আমরা নানান প্রতিবন্ধকতার মুখে পড়েছিলাম, তাই আমরা 18 পর্যন্ত জোট কন্টিনিউ হয়েছে, 24-এও জোট হয়েছে। এখন মনে হয়েছে নেতৃত্ব ভেবেছে, জনগণ দাবি, আমরা যারা কর্মী তাদের কথা শুনেছি, সেই জন্য কংগ্রেসকে আলাদাভাবে ময়দানে নামতে হয়েছে। দেবুবাবু, দেখুন, আমরা যেটা দেখেছি 77 সালের আগে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন আমাদের বহু শহীদ হয়েছে, সবটা ভুলে গেছিলাম। কোন সময়? যখন দেখলাম যে ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ শুরু হয়েছে। 2014 সালে যখন কেন্দ্রে বিজেপি সরকার এলো তখন দেখলাম ওদের প্রথম মোটো হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান, তার যে বৈচিত্র্যময় ঐক্য, সেই জায়গায় দাঁড়িয়ে যখন সেখানে আক্রান্ত হচ্ছে তখন আমরা ঠিক করেছিলাম যে এই ভয়ঙ্কর যে শক্তি ভারতবর্ষের জন্য, যেটা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে পারে, তখন সেই সমূহ বিপদকে আটকানোর জন্য, কেন্দ্রের বিজেপি সরকারকে আটকানোর জন্যই আমরা
তখন সেই সময় যারা ধর্মনিরপেক্ষ দল হিসাবে যারা সামনে এসেছিল তাদের সঙ্গে আমরা জোট করেছিলাম। কংগ্রেস সেই সময়ে সেই ধর্মনিরপেক্ষ দলের মধ্যেই ছিল, সেই জন্য কংগ্রেসের সঙ্গে সেই সময় আমরা জোট করেছিলাম। কিন্তু এখানেও তো আমরাই দেখেছি যে ধরুন কংগ্রেস এখনো ধর্মনিরপেক্ষতাই বজায় রেখেছে এবং ধর্মনিরপেক্ষই রয়েছে। এক সেকেন্ড, আমি কংগ্রেসই একমাত্র ধর্মনিরপেক্ষ দল। তাহলে আপনি বামেদেরও ধর্মনিরপেক্ষ মনে করছেন না, একমাত্র বলছেন? ধর্মনিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন আসে, ধর্মনিরপেক্ষতা বজায় রেখেই আমরা জোট করেছিলাম। কংগ্রেস তো ধর্মনিরপেক্ষতা নিয়েই লড়াই করছে। এক সেকেন্ড, আমার এখানেই যে প্রশ্নটা আপনার কাছে, যে আমরা দেখেছি যে 2018 পঞ্চায়েত নির্বাচনেও সেই সময় যখন আপনারা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস এখানে মনোনয়নই দিতে দিচ্ছে না, রামচন্দ্র ডোম তিনি আক্রান্ত হচ্ছেন, রামচন্দ্র ডোম, তারপর তীরধনুক নিয়ে, সেই ছবি আমাদের মনের মধ্যে এখনো স্পষ্ট যে তীরধনুক নিয়ে তারা মনোনয়ন করতে যাচ্ছেন, এবং সেই সময়টা আমি এখানে এসে কভার করেছি যে কারণে আমাদের কাছে এই ঘটনার গুলো খুব টাটকা। কিন্তু তা সত্ত্বেও কেন ফাইনালি বিজেপি তাদের জমিটা তৈরি করতে পারলো, আপনারা এখানটাতে লুজ করলেন? শুধুমাত্র তো প্রহসন বলে হবে না। আপনি আপনাদের যে সাংগঠনিক দক্ষতা ছিল, যে সাংগঠনিক যে একটা স্ট্রেংথ ছিল, কোথায় গেল সেটা? আপনি যথার্থ প্রশ্ন করেছেন। আজও পর্যন্ত আমাদের সাংগঠনিক শক্তি ততটাই মজবুত আছে। দেখুন, এখনো পর্যন্ত আমরা এক সপ্তাহের ডাক দিয়ে একটা ব্রিগেড আমরা ভর্তি করে দিতে পারি। সেই সাংগঠনিক শক্তি একমাত্র বামেদের আছে। আমরা বারবার আমাদের ব্রিগেড ভরানো না, আপনার লক্ষ্য ইভিএম ভরানো? না, আমি বললাম যথার্থ ইভিএমটা তো ভরাতে হবে। ইভিএমটা ভরাতে হবে, সেটা আপনি সঠিক কথা বলেছেন। যারা তাহলে আমাকে বলুন তো, যে যারা ব্রিগেড ভরাতে যান তারা সবাই ভোট দেন আপনাদের? হ্যাঁ, নিশ্চয়ই তারা ভোট দেয়। তাহলে যারা ব্রিগেড ভরাতে যায় তারা নিশ্চিতভাবেই ভোট দেয়। কিন্তু আপনি যখন শুরু করলেন প্রশ্নটা, তখনই বললেন যে নির্বাচনটা প্রহসনে পরিণত হয়েছে। না, আমি বলিনি, আপনি বলেছেন তার হ্যাঁ, আগে। আমিও বলেছি এবং আপনিও আমার cover করতে বক্তব্য গিয়ে হচ্ছে দেখেছেন। সিম্পল, যে প্রহসন হলে হ্যাঁ। যদি তাতে বিজেপি তাদের হ্যাঁ। ভোট পার্সেন্টেজ 5% থেকে 40% করে নিতে পারে। সেই জায়গাটাতেই আসছি আমি। তার আগেকার কথা হচ্ছে যে আমাদের সাংগঠনিক শক্তি কোনো রকম ভাবেই দুর্বল হয়নি। এখন বিষয় হচ্ছে যে এই সময়ের মধ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা জানে যে বামপন্থীদের শক্তি, সাংগঠনিক শক্তি দুর্বল নয়, ওরা যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। সেই ফিরে আসার শক্তি ওরা রাখে। সেই কারণেই পশ্চিমবঙ্গে মানুষের যে মৌলিক চাহিদা, সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য ধর্মীয় বিভাজনটাকে সামনে এমনভাবে নিয়ে প্রকট করার চেষ্টা করেছে। সেই কারণেই অনেক ক্ষেত্রেই বিজেপি সেইটা করতে সফল হয়েছে। যেভাবে রাজনীতির সঙ্গে ধর্মটাকে যে মিশ্রণ ওরা তৈরি করেছে, যেভাবে মিশিয়েছে, সেটাতে সত্যি কথা, এটা অস্বীকার করার কিছু নয় যে বিজেপি আমি একটা কথা বলি, যুগে যুগে মেরুকরণ, সেটা পলিটিক্যাল মেরুকরণ হোক, ধর্মীয়, ঠিকই যে আমাদের রাজ্যে একটা ধর্মীয় মেরুকরণ এর প্রসঙ্গটা রাজনীতিতে রাজ্য রাজনীতিতে ভীষণভাবে এসেছে গত এক দশকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত ফ্যাক্টর এলে সেগুলোকে কাউন্টার করার মতো একটা জায়গা যদি বামেরা তৈরি করতে না পারে, আপনারই কথা মতো, যদি সেটা যে কেউ এসে যে কোনো মেরুকরণ করে তারা আপনাদের আউটস্মার্ট করে দেয়, তাহলে তো তখন আপনাদের এই সংগঠন এবং সাংগঠনিক স্ট্রেংথ নিয়ে এই ব্র্যাগ করাটা, এই দেখানোটা, এই দাবি করাটা, এটা সারবত্তাহীন লাগে। একটা ছোট্ট বিরতি নেব, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ভোটের ক্যারাভান। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান, সাঁইথিয়া থেকে সরাসরি। আমরা জাস্ট দুদিন আগেই দেখেছি যে একটা একদম আনকোরা একটা অ্যাকাউন্ট, সেখান থেকে একটা ভিডিও আপলোড হলো, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির, যিনি সদ্য বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, যিনি তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন, যিনি নতুন দল গড়েছেন, সেই দল জোটও করেছে এবং করেছিল, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পাস্ট টেন্স বলতে হবে, এবং রীতিমতো হেলিকপ্টারে চড়ে যে হুমায়ুন কবির তার প্রচার করছেন, হুমায়ুন কবিরকে ওই ভিডিওতে বলতে দেখা যায় যে তিনি বিজেপির
নেতা এবং যেমন তেমন নেতা না, শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি ফেস টাইমে তিনি কথা বলেন, মোহন যাদবের সঙ্গে নাকি তার যোগাযোগ রয়েছে, পিএমওতে নাকি তার যোগাযোগ রয়েছে, এবং আসলে নাকি এটা একটা নকল যুদ্ধ খেলা। আসলে হচ্ছে বাবরি মসজিদ টসজিদ কোনো ব্যাপার নয়, আসল হচ্ছে যে মুসলিম ভোটে ভাঙন ধরানো, অর্থাৎ যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করে আসছিল। হুমায়ুন কবির প্রথমে দাবি করেছিলেন যে এটা এআই ভিডিও, এরপর আবার তিনি বলছেন যে না আসল ভিডিও 51 মিনিটের, সেটা তিনি ফাঁস করবেন ইত্যাদি। ইতিমধ্যেই আমরা দেখলাম যে এআইএমআইএম তারা বিন্দুমাত্র কালো বিলম্ব না করে তারা হুমায়ুন কবিরের দলের থেকে দূরত্ব বজায় রাখলো এবং সাপোর্ট প্রত্যাহার করে নিল। কিন্তু আমরা দেখেছি যে গতকাল অমিত শাহকে নিয়ে যখন এই নিয়ে যখন প্রশ্ন করা হয়, অমিত শাহ তখন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা জানেন না, এরকম 1000-2000 ভিডিও তিনি করতেই পারেন। প্রধানমন্ত্রী আজকে নাম না করে বলেছেন যে এআই জেনারেটেড ভিডিও বার করে দিতে পারে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হচ্ছে যে এই ভিডিও সেটা কতটা প্রভাব ফেলতে পারে। আমি একটু বিশ্বজিতের কাছে আসি। বিশ্বজিৎ, দেখুন, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এরকম 5000 ভিডিও তৈরি হয়ে যেতে পারে, আমরা দেখেছি এর আগে সন্দেশখালিতে এরকম ভিডিও তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ভিডিও হয়েছে। সন্দেশখালীর সেই এক্স্যাক্টলি সন্দেশখালীর যে ভিডিও সেটা এরকম ভাবেই রাতারাতি একটা অ্যাকাউন্ট থেকে আপলোড হয়েছিল। প্রশ্ন হচ্ছে তারপর প্রায় 2 বছর কাটতে চললো, এখনো পর্যন্ত তদন্ত হয়েছে? সেই তদন্ত কে গঙ্গাধর করবে? কয়াল তাকে তদন্তের আওতায় আনা হয়েছে, গঙ্গাধর কয়াল কোথায় সেটাই তো জানে না। তদন্ত তো করবে রাজ্য পুলিশ, এটা তো কেন কোনো CBI? সিবিআই কে দেবে এটাকে? সিবিআই তো নিজে থেকে তদন্ত করতে পারে না। কেন যেভাবে প্রত্যেকটা কেসের সে ক্ষেত্রে তো কোর্টে যাওয়া কোনো হয়, জায়গায় এটা কোর্ট দিচ্ছে বা কোথাও দিচ্ছে, তারপরে এটা আসছে। নিয়ে কোর্টে গেছিলেন ঠিক আছে, আপনারা? দেখুন কোর্টে গেছে কি না গেছে সেটার বিষয়ে আমি আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু বিষয় হচ্ছে এটা এরকম জেনারেট করে ভিডিও করা হচ্ছে। এখন যেটা হুমায়ুন বাবু বলছেন, হুমায়ুন বাবু কালকে রাতে উনি নাকি সত্যতা স্বীকার করেছেন কিছুটা পার্সেন্ট আমার ভিডিও, কিন্তু হুমায়ুন বাবু কি বলছেন না কি বলছে ওতে তো বিজেপির কিছু আচ্ছা, এসে আমার যায় একটা না। সিম্পল প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ কারা? ডেফিনেটলি বিজেপি, 100%। ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী কে ভবানীপুরে? শুভেন্দু অধিকারী। তাহলে প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি এআই ভিডিও জেনারেট করে কাউকে বিপাকে ফেলতে এতটাই পারদর্শী হয়, তাহলে শুভেন্দু অধিকারীকে ছেড়ে হুমায়ুন কবিরকে বাঁচলো কেন? দেখুন, পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এখন, তৃণমূলের কাছ থেকে মুসলিম ভোট ব্যাংকটাও সরে যাচ্ছে, আর সেইটাকে নিয়েই রাজনীতি করার একটা নতুন পরিকল্পনা, নতুন ভিডিও করে যেমন করে হোক এটাকে আটকাতে হবে তার জন্য। আর তাতে যদি বিজেপির নামটা জড়ানো যায় তাহলে একদম স্বাভাবিক সুবিধা হবে তৃণমূলের, কেন বিজেপি নাকি মুসলিম বিরোধী, তাহলে হুমায়ুন তার সঙ্গে তাহলে যাবে না, বিজেপি হুমায়ুনের কাছে যাবে না। এটাই আসল আপনাদের কারসাজি, এটাই পরিষ্কার। শান্তনুবাবু, এটা পুরোটাই আপনাদের কারসাজি, কারণ আপনারা আশঙ্কা করছিলেন যে মুসলিম ভোটে আপনাদের এটা ক্ষয় আসতে পারে, যে কারণে ভাঙন ধরেছে তো। দেখুন, উত্তর নেই। হুমায়ুন বাবু গতকালকে রাতে স্বীকার করছেন যে ওটা আমারই ভিডিও, 51 মিনিটের ভিডিও, কিছুটা প্রকাশ হয়েছে কিছুটা হয়নি। আমার কথা হচ্ছে যে যাদের নাম, শুভেন্দু বাবুর নাম, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম, পিএমওর নাম, তো তাদের তো উচিত অবিলম্বে কোর্টে গিয়ে এটার বিষয়ে উপযুক্ত তদন্তের ব্যবস্থা করা। আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি বুঝে গেছে পশ্চিমবঙ্গের মাটি মমতার দুর্জয় ঘাঁটি, এখানে সেভাবে আমরা সফলতা লাভ করতে পারবো না, তাই তারা ছলে বলে কৌশলে বিভিন্ন কৌশল রচনা করেছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, মুসলিম সমাজকে বিভ্রান্ত করার জন্য এটা বিজেপির চক্রান্ত। তার কারণ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী গতকাল একটা বক্তব্যে বলছেন পশ্চিমবঙ্গের মানুষ এমন একটা জাতির দ্বারা আগামী দিনে হিন্দুরা নিপীড়িত হবেন যে হিন্দুরা এখানে বাস করতে পারবে না। তিনি কাকে ইঙ্গিত করছেন? দেশের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছে যে একটা কমিউনিটিকে আমরা তিনি দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি বলেছে, একটা হিন্দুর আপনার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি একটা বলেছে, মুসলিমের আপনার মুখ্যমন্ত্রী বলেছে
আছে, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি আপনার মুখ্যমন্ত্রী বলেছে। আমার মুখ্যমন্ত্রী হিন্দুকেও যেমন বুক দিয়ে আপনার আগলায়, মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা আগে একবার আমার চালান করান। মুখ্যমন্ত্রী মুসলিমকে বুক আপনার দিয়ে মুখ্যমন্ত্রী আগলায়। কি বলেছে সেটা চালান আজকে করান। SIR নিয়ে দিদির কাছে আছে, মুখ্যমন্ত্রীর আমি আন্দোলন, আমাদের দুজনকে এক যিনি সেকেন্ড অ্যাঙ্কার আজকে- আছেন তাকে আমি আজকে বলবো যে মতুয়ারা- ভিডিওটাকে চালা করান। মুখ্যমন্ত্রী কি মতুয়ারা বলেছে? হাহাকার করছে যে মুখ্যমন্ত্রী বিজেপির কি মতো বলেছে? দলকে আমরা সমর্থন মুখ্যমন্ত্রী করছিলাম। কাদেরকে ইঙ্গিত করেছে? মুখ্যমন্ত্রী কাদেরকে ইঙ্গিত করেছে? আজকে মুখ্যমন্ত্রী কাদেরকে ইঙ্গিত করেছে যে 5 মিনিট সময় লাগবে না, কাদেরকে ইঙ্গিত করেছে? মুখ্যমন্ত্রী এটা মেরুকরণ নয়, জাতিকে নিয়ে মুখ্যমন্ত্রী এটা ধর্মীয় বিভাজন নয়, মুখ্যমন্ত্রী এটা ধর্মীয় বিভাজন নয়। থামতে হবে এক সেকেন্ড, থামতে বললে থামতে হবে এক সেকেন্ড। আমি এখানেই দেবুবাবুর কাছে আসি। দেবুবাবু, প্রশ্ন হচ্ছে এটাই যে এহেন হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে কে গিয়েছিলেন? মোহাম্মদ সেলিম, মন বুঝতে। এখন আপনারা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। নিশ্চয়ই আমরা যখন দেখলাম নির্বাচন যখন সামনে এবং হুমায়ুন কবিরের তো আমরা যদিও তার আগে দেখেছি যে বিজেপি, তৃণমূল অনেকগুলো দল করে নিয়েছে। কংগ্রেসও করেছে, কংগ্রেসও করে একাধিকবার করেছে। একাধিক দল করেছে। তারপরে যখন দেখলাম যে সে যখন একটা দল করলো এবং সে যখন ডিক্লেয়ার করলো যে আমরা ধর্মনিরপেক্ষভাবে ধর্ম আমার এখানেই পয়েন্ট। এক সেকেন্ড, চূড়ান্ত তিনি কিসের ওপর দাঁড়িয়ে রাজনীতিটাকে নিয়ে যাচ্ছেন? বাবরি মসজিদ তৈরির ওপর। তারপর তিনি বললেন আমি ধর্মনিরপেক্ষ, এবং আপনারা মুখে ধর্মনিরপেক্ষ বললেই আপনারা ধর্মনিরপেক্ষ মেনে নেন। হুমায়ুন কবির ধর্মনিরপেক্ষ রাজনীতি করছে। যে হুমায়ুন কবিরের অত বিতর্কিত একটা, আমি সেটা মেনশন করব না এবং আমি রিকোয়েস্ট করব কাউকে মেনশন নাও করতে, অত্যন্ত উস্কানিমূলক একটি ভিডিও 2024-এর আগে ভাইরাল হয়েছিল। প্রশ্ন ডেফিনেটলি থাকবে তৃণমূল কংগ্রেস তখন কেন বহিষ্কার করেনি, কিন্তু সেহেন হুমায়ুন কবির তিনি বললেন ধর্মনিরপেক্ষ, উনি ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন। দেখুন তাহলে তো আমি এখানে বলবো আমি নোবেল লরিয়েট, আমি নোবেল লরিয়েট হয়ে যাব। দেখুন আমরা তো বলছি যে যখন তিনি বললেন যে আমরা ধর্মনিরপেক্ষভাবে লড়বো পশ্চিমবঙ্গে, তার আগে যখন বললেন উনি যে আমাকে এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলেছিলেন বলে আমি বলেছি। আপনারা বলেন বিজেপি সাম্প্রদায়িক শক্তি, আপনারা বলেন তো? হ্যাঁ, বলি। আপনারা বলেন আরএসএস এবং সাম্প্রদায়িক। বলুন। এক সেকেন্ড বলতে হ্যাঁ, দিন না, বলতে হ্যাঁ, দিন বলুন, please। বলুন। সাম্প্রদায়িক শক্তি। এবার আমাকে বলুন, কালকে মোহন ভাগবত মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা করে বললেন যে আমরা ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, যাবেন? না, নিশ্চয়ই না। আমরা তো ও আচ্ছা, হুমায়ুন কবির যদি বলেন আমি ধর্মনিরপেক্ষ রাজনীতি না। করি, তাহলে যাবেন? যাওয়া নয়, আমরা তার কাছ থেকে তাকে জানতে গিয়েছিলাম যে সত্যি সে ধর্মনিরপেক্ষ পথে জানতে যেতে হবে চলবে না। কি চলবে না সেইটা জানার জন্য তার সঙ্গে আমরা কথা বলতে দেখুন, গেছিলাম। দেবুবাবুদের বিষয়টা- সিপিএম এর বিষয়টা ধর্ম এই নয়- নিরপেক্ষ আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি, সেটা হচ্ছে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস, পিতা পুত্র দুজনকে রাস্তায় টেনে নিয়ে এসে কুপিয়ে খুন করে, সেটা ওনাদের দলেরই সদস্য। এইটা হচ্ছে ওনাদের ধর্মীয় মেরুকরণ আর ধর্ম নিরপেক্ষ। আমি একটু- বিজেপি তার সঙ্গে নাই। আপনি যেটা বলছেন সেটা আপনি গেছিলেন, আপনার সিপিএম দল তাদের বাড়ি গেছিল, আপনার দলের সদস্য হরগোবিন্দ দাস, চন্দন দাস আপনার দলের সদস্য। মোহাম্মদ সেলিম একবারও গেছেন? একবারও গেছেন? আমাকে একবার বলে এটা উত্তর দিন। মোহাম্মদ সেলিম একবারও গেছেন? মুর্শিদাবাদ একবার গেছেন? হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন? আমাদের বিরোধী দল নেতা গেছেন? একবারও গেছেন? দেখা বলুন, আমাকে বলুন দেখা করতে গেছেন। এক সেকেন্ড দেবুবাবু, এক সেকেন্ড বিশ্বজিৎ, এক সেকেন্ড আমি একটু রথিন বাবুর কাছে এ প্রসঙ্গে আসি যে হেন এক সেকেন্ড না, মোহাম্মদ সেলিম গিয়েছিলেন। এক সেকেন্ড আপনি ওখানে কথা বলবেন না। আমি তো বলছি আমি তো তথ্যগতভাবে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে কাউন্টার করছি। আপনি ওখান থেকে কেন সাপ্লাই নিচ্ছেন? এটা তো হল কালেকশন না। আমি তো বলছি যে মোহাম্মদ সেলিম ওখানে গিয়েছিলেন। আবার এটাও ঘটনা যে প্রথম মুর্শিদাবাদ সিপিআইএম এর তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল সেইটাই আমি সেখানে বলছি। তাদের নাম ছিল না, পরবর্তীকালে ঢোকানো হয়েছিল। সো আমি একটা বলি, আমার বলার বিষয়টা হচ্ছে যারা খুন হলো, যাদের দলের কার্যকর্তা খুন হলো, তারা দেনান দেয়ার বা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছালেন না। আমাদের বিরোধী দল নেতা সেখানে পৌঁছে পরিবারের পাশে দাঁড়ানোর পরে তারপরে নাটক করতে গেলেন, এবং তারা প্রথম বিবৃতিতে কি বললেন সেটা আপনাদের সকলের সামনে আছে। আমি ওই জন্য বলছি। এক সেকেন্ড আমি এখানেই আসি একটু রথিন বাবুর কাছে। রথিন বাবু, এহেন হুমায়ুন কবিরকে তো আপনারাও দীর্ঘদিন, আপনার এক্সপ্রেশন থেকেই বোঝা যাচ্ছে যে এখন আক্ষেপ করছেন।
তো হুমায়ুন কবিরের আজকে হুমায়ুন কবির হওয়ার দায়িত্ব আপনাদের নিতে হবে না, এবং আপনার কি মনে হয় যে দেখুন, ভিডিওর এফেক্ট কতটা হবে? প্রথম কথা, এইসব জঞ্জালগুলোকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া আগে উচিত। সরাননি কেন? একটা সময় সে কংগ্রেস করত, একটা সময় সে কংগ্রেস করত, তারপর সে কংগ্রেস থেকে সরে গিয়েছিল, ফের তৃণমূলে লাত খাওয়ার পর আর কয়েকদিনের জন্য কংগ্রেস এসেছিল। তখন আসতে দেওয়া হলো কেন? কিন্তু আমাদের আপনি লিডার যখন বলছেন আপনার কথা মতো, আমি আপনার সেই কথাটা সময় কিন্তু verbatim এই সব বলছি। বিতর্কিত কথাগুলো ওঠেনি, এবং আমাদের লিডার অধীর চৌধুরী তাকে দেন এন্ড দেয়ার বের করে দিয়েছে দল থেকে। এই যে কথাগুলো সে বলছে, সে তো সাম্প্রদায়িক কথাবার্তা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা হয়েছে। মেনশন করতে রিকোয়েস্ট করছি না আর না, রিপিট করতে। ঠিক because আছে, মেনশন অত্যন্ত আমি খারাপ একটা কথা। ইনডাইরেক্টলি করলাম। এটা তো কোনো একটা সাইড থেকে তাকে উস্কানি দেওয়া হয়েছিল। সে তো বলেছে যে অধীর চৌধুরীকে হারানোর জন্য এই কথাগুলো বলেছিলাম। একটা এমপি 5 লক্ষাধিক ভোটে জিতেছিল সেখানে, লাস্ট ইলেকশনে 80,000-এর ওপর ভোটে সেখানে জিতেছে। এমন কি হয়ে গেল যে অধীর চৌধুরী ওখানে হেরে 3 নম্বর হয়ে গেল? খুব সংক্ষেপে শান্তনু বাবু, আসলে হুমায়ুন কবিরকে কি আপনারাই অধীর চৌধুরীকে কাউন্টার করার জন্য জল দিয়ে সার দিয়ে বাড়াননি? না হলে 2024-এর আগের ওই ভিডিওর পর তখন কেন বহিষ্কার করেননি? এক এবং একমাত্র কারণ এটাই। দেখুন, ব্রেক নিতে হবে। আমরা কিছুই বাড়াইনি। সেই সময়ের বিতর্কিত মন্তব্যর পরিপ্রেক্ষিতে দল তাকে ওয়াচে রেখেছে। যেদিনই সে একটা ধর্ম নিরপেক্ষতাকে ক্রস করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে মুর্শিদাবাদের বুকে, এবং শুধু তৃণমূল কংগ্রেসের এমএলএ থেকে একটা বাবরি মসজিদ করব, এই করব, সেই করব করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু দল তাকে কবে দল থেকে সাসপেন্ড করেছে? তৃণমূল কবে সাসপেন্ড করেছে? তার বাবরি মসজিদ যখন সে উদ্বোধন- বাবরি মসজিদ করার জন্য হলো তখন তাকে দল সাসপেন্ড করলো। অবশ্যই। তার আগে তিনি যে মানা করলেন, কথাটা উল্লেখ করতে, না হলে আমি উল্লেখ করতাম, তিনি যে বিষয়টা রেখেছিলেন, তারপরে দল না তাকে শোকজ করেছে না কিছু করেছে। আমি আসবো, একটা তৃণমূল ছোট্ট break তাদের আছে। হয়ে ভোট করে, তৃণমূল তাদের শোকজ পাশে করেছে, দাঁড়িয়ে থাকে। তৃণমূল- এটা তৃণমূল থেকে শোকজ প্রমাণিত হয় করেছে, বাংলার তাকে জনগণ করা জানে হয়েছে। যে তৃণমূল কাদের পাশে দাঁড়িয়েছে, কবির- তৃণমূল কাদের পাশে দাঁড়িয়েছে, শীর্ষ এটা জানে বাংলার জনগণ। ফিরে এলাম বিরতির পর, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই প্রসঙ্গে একটু খুব সংক্ষেপে আসি, কারণ যখন বীরভূমের প্রসঙ্গ ওঠে আমরা দেখেছি বিভিন্ন সময় হেডলাইন হয়েছে কি বিজেপি কি তৃণমূল কংগ্রেস দুই শিবিরেই গোষ্ঠী দ্বন্দ্বের কথা বা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর কথা বারংবার উঠে আসে। আমি প্রথমে বিশ্বজিৎকে দিয়ে শুরু করি। বিশ্বজিৎ, সেটা মেকআপ করে সর্বতোভাবে একযোগে লড়াই দেওয়ার জন্য বিজেপি কতটা প্রস্তুত সাঁইথিয়ায়? বিজেপির বীরভূম শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গ সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। যেভাবে আপনি শুরু করলেন, না, শুরু করাটাই আবার আমি ওই রকম। চমকে উঠলাম যে আপনি বিজেপি বীরভূম শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব নেই। ঠিক আছে, মনোমালিন্য থাকতে পারে কিন্তু মতবিরোধ কটা নাই। সিটে চেঞ্জ করতে হলো ক্যান্ডিডেট? দেখুন, ক্যান্ডিডেট চেঞ্জ করতে হয় সেটা একটা সার্ভে রিপোর্টের উপরে হয় যে হ্যাঁ এখানে 1 2 3 হয়েছে, সেখানে চেঞ্জ হয়েছে। আমি সেগুলো তো আর যেতে চাইছি না, সাঁইথিয়াতেই কনসেন্ট্রেট করতে চাইছি। সল্ট লেকে অবধি বিক্ষোভ হয়েছে। আপনি যখন আজকে সাঁইথিয়া বিশ্বজিৎ, এসছে তখন সাঁইথিয়াতেই কনসেন্ট্রেট করলে আমার মনে হয় আমি ভালো হয়। তাই করতে চাইছিলাম। বাকিটা দেখুন আপনি তো সব সারা দলের রাজ্যে মধ্যেই, নিয়ে গেলেন। সব দলের মধ্যেই আছে। আমি সে প্রসঙ্গে আসছি, ঠিক আছে, কিন্তু অবশ্যই। আমি বলবো বীরভূমে আমাদের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। আচ্ছা, আমি এবার বীরভূম থেকে কোথাও কোনো জায়গায় প্রতিবাদ, কোনো জায়গায় কেউ মনোমালিন্য, কোনো রকম কিছু নেই। শান্তনু বাবুর কাছে আসি। শান্তনু বাবু, কোর কমিটি তাতে কে কোন জায়গায় থাকবেন, কে আসল ক্ষমতার ভরকেন্দ্র, কেষ্ট কাজল সমীকরণ, এটা বারংবার উঠে আসে। এবার কি সেই জায়গাটাকে সামাল দিয়ে রিপেয়ার করে আপনারা সর্বতোভাবে নামতে পারছেন? তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গা নেই, কারণ যারা স্থানীয় নেতৃত্ব আছেন, আমাদের যারা জেলার নেতৃত্ব আছেন, তাদের পারদর্শিতা নিয়ে আমি কোনো সংশয় প্রকাশ করছি না, কিন্তু আমাদের নেতৃত্বের টোটাল ফোকাস ডিসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিতে হয়, সেটা সব জেলার জন্যই হয়। নির্দিষ্টভাবে বীরভূম নিয়ে দিতে হয়। বীরভূম নিয়ে দিতে হয়। বীরভূম সিউড়ি 2 নম্বর ব্লকে অঞ্চল সভাপতির মাথা ফাটে। সেটা মানুষের কোনো
একটা বিক্ষোভে যদি কাউরির মাথা ফাটে, সেটা নিয়ে যদি ভাবা হয় গোষ্ঠীদ্বন্দ্ব, তার রেজাল্ট সংসদের সামনে ভোটে এক ইফেক্ট second, পড়বে, বিশ্বজিৎ, এক second। ভোটে ইফেক্ট পড়বে, সেটাতে ভাবলে আমার- বিজেপি ভুল ভাবছে। না, আমার খুব সিম্পল প্রশ্ন, বীরভূম জেলা সামগ্রিক সামগ্রিক যে সংঘবদ্ধ চিত্রটা সেটা কি দেখা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে। আজই একই মঞ্চে এবং আমাদের হাসানের মঞ্চে কাজল শেখ থেকে আরম্ভ করে অনুব্রত মণ্ডল থেকে আরম্ভ করে সবাই, জেলার সবাই তো এক জায়গায় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। আগামী 23শে এপ্রিল বীরভূম জেলার যে 11টি আসনে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 11টি আসনই জয়লাভ করবে। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। যতই বিজেপি ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করুক, বিজেপি যতই হিন্দু হিন্দু বলার চেষ্টা করুক, বিজেপি যতই তৃণমূল মুসলিমদের দল এটা প্রমাণ করার চেষ্টা করুক, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম ইসাই খ্রিস্টান বৌদ্ধ সকলকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা দেবুবাবুর কাছে করছে। আসি। দেবুবাবু, দেখুন, বিজেপি এবং তৃণমূল এরা এখনো সেই জায়গাতে দাঁড়িয়ে আছে, ভাবছে সাধারণ মানুষকে ধর্মের লড়াই লড়িয়ে দিয়ে আগামী যে গত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মতো ফল করবে। কিন্তু তারা জানে না যে গ্রাম বাংলার মানুষের কাছে যখন তারা পৌঁছাচ্ছে, তারা এবং আমরাও যখন পৌঁছাচ্ছি, তাদের যে আলাপ আলোচনা তাতে বুঝতে পারছি তারা বিশ্বাস করছে যে কৃষকের ফসলের দাম, শ্রমিকের ঘামের দাম এই নিয়ে কোনো কথা হয় না, শুধু মন্দির মসজিদের কথা হয়। আর দুর্নীতির প্রশ্নে দুই দলই একে অপরকে সহযোগিতা করছে। এই নিয়ে গ্রাম বাংলার মানুষ এবার ঐক্যবদ্ধ হয়েছে যে এই দুজনকেই পরাস্ত করে আবার যে 34 বছরের যে বাম শাসন সেই জায়গাটাকে ফিরিয়ে আনার জন্য মানুষ ঐক্যবদ্ধ লড়াই করার চেষ্টা করছে এবং আমরা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে আবার বামফ্রন্টের শাসন আসতে চলেছে। দেবুদা, উভয় পক্ষ 10,000 ছিল, সেটা 20,000 করো। ঈশ্বরের কাছে এই কামনা থাকলো, চেষ্টা চালিয়ে যাও। এক সেকেন্ড, রতিন বাবু। দেখুন, শাক দিয়ে মাছ ঢাকতে গেলে তো হবে না, মাছটা একটু লাফালেই সব বেরিয়ে যাবে। গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলেই জেলা সভাপতির পদটাকে আউট করে দিয়ে এখন একটা কোর কমিটি করে দেওয়া হয়েছে। যদিও এটা তাদের ইন্টারনাল ব্যাপার, আমরা কিছু বলতে চাইছি না, বাট গোষ্ঠীদ্বন্দ্বটা নেই লোকানো যাওয়াই কোথাও জায়গা নেই। গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকে, আমি বীরভূমের কথা বলছি না বা সাঁইথিয়ার কথা বলছি না, গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপারটাতে যদি কোনো দলের পিএইচডি করা থাকে সেটা কংগ্রেস। আমরা অস্বীকার কোথায় করেছি? অস্বীকার তো আমরা করিনি। আমাদের আছে তো এই ধরনের কাণ্ড কারখানা, আমাদের দলে অত্যন্ত গণতান্ত্রিক ভাবে এগুলো হয়, গণতন্ত্র রয়েছে, গণতান্ত্রিক গোষ্ঠীদ্বন্দ্ব ডিকটেটরশিপ নেই। এইটাই আমার শোনা বাকি ছিল আজকে সাঁইথিয়া থেকে, এটা আমার বেস্ট টেক আওয়ে। আমাদের নেতাদের উপরে গণতান্ত্রিক গোষ্ঠীদ্বন্দ্ব বা গণতান্ত্রিক গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যাপারটা সেটা নয়, স্বাধীনতা রয়েছে আমাদের লিডারদের কথা বলার। ডিকটেটরশিপ আমাদের দলে চলে না নেতাদের ওপর। হয়েছে তাদের কোনো ক্যান্ডিডেট পছন্দ হয়নি, কেউ নিজে ক্যান্ডিডেট হতে চেয়েছিল, হয়নি, বাট তারপর সবগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মিটে গেছে। আমাদের ব্যাপারটা একটু বেশি করে হাইলাইট করে মিডিয়া। কংগ্রেস অফিসে একাধিক কর্মীর মাথা ফেটে গেল। না, মাথা ফাটুক, বিজেপির কথা নাইবা বললাম, বিজেপিতে কি হচ্ছে আমরা তো এখানে সব সময় দেখতে পাই। ঘটনা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব যদি কংগ্রেসকে বলেন, আমরা তো লুকাচ্ছি না, আমাদের আমি দলে এটা আছে, একদম এটা তো লাস্টে, আছে। আমার সময় একদম সংক্ষিপ্ত, আমি একদম 30 সেকেন্ড করে চারজনের কাছে যাব। যে আমরা দেখতে পাচ্ছি ভাতা একটা খুব ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে লক্ষ্মী ভান্ডার তার অ্যামাউন্ট বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যুবসাথী ইন্ট্রোডিউস করা হয়েছে, আবার বিজেপির যে সংকল্প পত্র সেখানে লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীর আদলে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। দুর্গা সম্মান, কৃষি সম্মানের কথা সেটা বলা হচ্ছে কংগ্রেসের সংকল্প পত্রে। আপনারা স্থায়ী চাকরির কথা বলছেন, এই ভাতাটা এটা কে মনে করছেন যে তাদের দিকেই এটা ফেভার করবে? প্রথমে বিশ্বজিৎ। দেখুন, প্রথমেই বলি যে সংক্ষেপে একদম 30 সেকেন্ড। ভাতা ভবিষ্যৎ হতে পারে না, অথচ 3,000 টাকা কর্ম প্রয়োজন আছে, কর্মসংস্থানই প্রথম প্রায়োরিটি আমাদের কাছে, কিন্তু তারপরেও আছে। আর আপনি এই সাঁইথিয়াতে দেখুন, সংক্ষেপে একটা লাস্ট আমার বলার, যেটা সাঁইথিয়াতেই আমরা যেহেতু এই প্রোগ্রামটা হচ্ছে, সাঁইথিয়ার বিষয়ে একটা কথা বলি। আজকে অভিষেক ব্যানার্জি একটা কথা বলে গেছে, আমি অনেকক্ষণ ধরে আমার মাথায় ছিল না। অভিষেক ব্যানার্জি একটা কথা, সাঁইথিয়া স্টেট জেনারেল হসপিটাল, রুরাল হসপিটাল থেকে স্টেট জেনারেল হসপিটাল। আমার কাছে একটা ভিডিও আছে, আপনাদেরকে দেখাতে পারি।
যদি ক্যামেরাম্যান জুম করে, এখন ওটা স্টেট ভিডিওতে জেনারেল দেখানো যাবে না, হসপিটালের বেডে কুকুর শুয়ে আছে। এটা হচ্ছে সাঁইথিয়ার উন্নয়ন, খুব সংক্ষেপে, আমার সময় একদম সাঁইথিয়ার সংক্ষেপে। বিধায়িকার এটাই হচ্ছে উন্নয়ন। আমি ডেফিনেটলি এই প্রসঙ্গটা যদি আপনি আরো আগে তুলতেন, আমি এটা নিয়ে আরো বিশদে আলোচনা করতে পারতাম। সময় একদম সংক্ষিপ্ত, একদম 20 সেকেন্ডে আপনার বক্তব্য। উন্নয়ন নিয়ে যা পরিস্থিতি সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, যে প্রকৃত উন্নয়ন কাকে বলে সেটা মানুষ বুঝে গেছে। আমরা কর্মসংস্থানকেই জোর দিয়ে প্রচার করার রতিনবাবু। চেষ্টা করছি, কর্মসংস্থানেই। ভাতার জন্যই পশ্চিমবঙ্গ অতলে তলিয়ে যাচ্ছে। এই ভাতা যদি দুর্গা সম্মান বলে যেটা সংকল্প পত্র আমি আপনাকে তো বলছি, পাইয়ে দেওয়ার রাজনীতি হয়েছে। মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমাদেরকে কিছু না দিলে ভোট দেব না। এই ভাতার রাজনীতির জন্য আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা সব রাজনৈতিক দলকেই ভাবা উচিত, এটা শান্তনুবাবু। আমার কথা। দেখুন, শান্তনুবাবু, 3000 টাকা দেওয়ার কথা রয়েছে বিজেপির সংকল্প পত্রে। 3000, 1500, 1700 এগুলো সব বন্ধ হওয়া উচিত। এতজন মানুষ আছে, বহু বিজেপি সমর্থকও এসছে, কার অ্যাকাউন্টে 15 লাখ ঢুকেছে? কে এ মাসে রান্নার গ্যাসটা 450 টাকায় পেয়েছে? শান্তনুবাবুকে বোধহয় কেউ ফোন করে বলেছিল 15 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠাবো। নরেন্দ্র মোদীর ভাষণ দেখিয়ে দেবো। একটা ভিডিও